তো বন্ধুরা, তোমরা যারা ডব্লিউবিপি এবং কেপির এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, দেখো এই ডব্লিউবিপি আর কেপি এক্সাম দুটোকে লক্ষ্য করেই কিন্তু আমি সম্পূর্ণ সিলেবাসকে 60 দিনে ভেঙে দিয়েছি। এবার এই 60 দিনের যে ক্লাসগুলো আমি যেগুলো করাচ্ছি, এগুলো তুমি করে নিতে পারলে, আমি তো তোমাকে প্রথম দিনও বলেছি, আজকেও বলছি, এর বাইরে তোমাকে কিছু পড়তে হবে না। তুমি এইগুলো পড়ে নাও, দেখো 75-এর মধ্যে 60+ নাম্বার তোমার উঠে যাবে। এইটুকু ভরসা রেখে তুমি পড়ে নাও। এর আগে আমরা 24তম ডের ক্লাসটা করে নিয়েছি, আজকে আমরা 25 নম্বর ডের ক্লাসটা করব। যেখান থেকে দেখো আজকে আমরা দেখব কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখব অস্কার অ্যাওয়ার্ড 2024, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হতে পারে। এবার দেখো এক একটা টপিক আমরা ছাড়বো না, আমরা যেহেতু টার্গেট নিয়েছি 75-এর মধ্যে 60+ নাম্বার করতে হবে, এক একটা ছোট ছোট টপিক আমরা ছাড়বো না, পড়ে নেব, ঠিক আছে। আর জিকে থেকে দেখো সায়েন্সের 6 নাম্বার ক্লাস, সেখানে আজকে আমি 50টা এমসিকিউ টাইপের প্রশ্ন রেখেছি, সেগুলো একটু আলোচনা করে নেব। ম্যাথের থেকে আমরা আজকে নল চৌবাচ্চা এই টপিকটার পার্ট 1 অর্থাৎ কনসেপ্ট, সাথে বেশ কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো দিয়ে কনসেপ্ট আমি তোমাকে ধরিয়ে দেবো। আর জিআইয়ের আজকে আসন বিন্যাস অর্থাৎ সিটিং অ্যারেঞ্জমেন্ট বা পাজলড বলো অনেকে, সেটার পার্ট 2টা আমরা করব, ঠিক আছে। মানে পার্ট 2তে থাকে, মানে রয়েছে কি বিগত বছরের প্রশ্ন, সেগুলো দেখব। আর 5টা পিভিআরসির প্রশ্ন আলোচনা করে নেব, ঠিক আছে। চলো দেখো, অস্কার পুরস্কার এই টপিকটা থেকেও কিন্তু বাস পরীক্ষায় প্রশ্ন আসে। খুব বেশি তথ্য নেই, অল্প কিছু তথ্য রয়েছে, একটু মাথায় রাখার চেষ্টা করো, এখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন পেতে পারো। দেখো প্রথম পয়েন্ট কি বলছে, যে অস্কার পুরস্কার সাধারণত একাডেমি পুরস্কার নামে পরিচিত। তাহলে আমরা কি বুঝলাম দাদা, এই অস্কার পুরস্কারকে একাডেমি পুরস্কারও বলা হয়ে থাকে, বেশ ভালো কথা। বলছে এটিকে চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মান বলা হয়। তাহলে চলচ্চিত্র কোন জগতে, চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মান হলো অস্কার পুরস্কার বা একাডেমি পুরস্কার। দেখো সর্বপ্রথম 1929 সালে এই পুরস্কারটা দেওয়া হয়েছিল। তাহলে বলো সর্বপ্রথম কত সালে অস্কার পুরস্কার দেওয়া হয়, 1929 সালে। আচ্ছা, ভারতের প্রথম অস্কার পুরস্কার প্রাপক কে ছিলেন, বেশ ভালো পয়েন্ট কিন্তু মাথায় রাখবে, যে ভারতের প্রথম অস্কার পুরস্কার প্রাপক ছিলেন ভানু আথাইয়া। কত সালে পান, 1983 সালে পান। কিসের জন্য, ওই গান্ধী ছবিতে পোশাক ডিজাইনের জন্যই তাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছিল। আচ্ছা দেখো, অস্কারের জন্য মনোনীত প্রথম ভারতীয় ছবি ছিল কোনটি, মাদার ইন্ডিয়া, মাথায় রাখবে। অস্কারের জন্য মনোনীত প্রথম ভারতীয় ছবি হলো মাদার ইন্ডিয়া, আর এই ছবির পরিচালক ছিলেন মেহবুব খান, ঠিক আছে। পরের পয়েন্ট কি বলছে চলো দেখে নিই। বলছে দেখো, যে ভারতীয় অস্কার মানে পুরস্কার জয়ীদের নাম দেওয়া হয়েছে এখানে, দেখে নাও। এ আর রহমান, যিনি 2009 সালে অস্কার পুরস্কার পেয়েছিলেন, এ আর রহমান। তার সাথে মাথায় রাখবে 2023-এ দেখো কার্তিকি গনসালভেস, ঠিক আছে। দেখো এত বড় নাম না মাথায় রেখে তুমি শর্টকাটে কিভাবে প্রশ্নটা মাথায় রাখবা। তুমি এখান থেকে দেখলে যে কার্তিকি গনসালভেসের কার্তিকি, গুণিত মঙ্গা হচ্ছে গুণিত, আর এম কিরাভানির কিরাভানি, আর চন্দ্র বোসের চন্দ্র বোস। তুমি মাথায় রাখবে কার্তিকি গুণিত কিরাভানি চন্দ্র বোস। 2023-এ অস্কার পেয়েছে কার্তিকি গুণিত কিরাভানি চন্দ্র বোস, এইভাবে তুমি মাথায় রাখতে পারো, ঠিক আছে। এবার দেখো বেশ কিছু এমসিকিউ টাইপের প্রশ্ন রেখেছি। দেখো 96তম অস্কার পুরস্কার 2024-এ, মানে 2024-এ এটা কততম, এটা হচ্ছে 96তম, মাথায় রাখবে। তোমার হচ্ছে এবার আর কি 2024-এর সেরা অভিনেত্রী হলেন এমা স্টোন, মাথায় রাখবে। আর সেরা অভিনেতার কথা বললে হয়ে যাবে কিলিয়ান মার্ফি। অভিনেত্রী স্টোন আর মার্ফি হলো অভিনেতা, ঠিক আছে। আচ্ছা দেখো, বলছে 96তম একাডেমি পুরস্কার অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়েছিল, এটা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে, ঠিক আছে, মাথায় রাখবে। এবার হয়েছিল মানে 2024-এ আর কি। বলছে দেখো, যে 2024-এ সেরা চলচ্চিত্রের পুরস্কার কে জিতেছে। তাহলে যদি বলে যে 2024-এ সেরা চলচ্চিত্রের জন্য অস্কার পুরস্কার প্রাপক কোন নিম্নের কোনটি, ওপেন হাইমার হয়ে যাবে, মাথায় রাখবে ওপেন হাইমার। আর সেরা পরিচালকের পুরস্কার বা খেতাব জিতেছেন ক্রিস্টোফার নোলান, ঠিক আছে, নামটা একটু দেখে নিও, ক্রিস্টোফার নোলান, ঠিক আছে। 96তম অস্কার পুরস্কার 2024-এ সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম পুরস্কার জিতেছে কোনটি বলো, আন্তর্জাতিক, মাথায় রাখবে যে 2024-এ সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম পুরস্কার জিতেছে তোমার দ্য জোন অফ
ইন্টারেস্ট, এইটা মাথায় রাখবে কিন্তু, বেশ ভালো পয়েন্ট কিন্তু, দ্য জোন অফ ইন্টারেস্ট। দেখো পরের প্রশ্নটা কি বলছে। বলছে যে 2024-এ সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম পুরস্কার জিতেছে কোনটি? 20 ডেজ ইন তোমার হচ্ছে মারিয়ুমপুল। ঠিক আছে, একটু নামটা দেখে নিও যে মারিউপুল। ঠিক আছে, 20 ডেজ ইন মারিউপুল। আচ্ছা, তারপরেরটা দেখো, বলছে দেখো, হ্যাঁ, যে সেরা অভিযোজিত চিত্রনাট্য পুরস্কার জিতেছে কোনটি? তাহলে মাথায় রাখবে আমেরিকান ফিকশন। কি বললাম? 2024-এ সেরা অভিযোজিত চিত্রনাট্য পুরস্কার জিতেছে তোমার আমেরিকান ফিকশন। 2024-এ সেরা অরিজিনাল গান স্কোর পুরস্কার জিতেছে এই ওপেনহাইমার। ঠিক আছে, কোন চলচ্চিত্রটি? দেখো আর কয়েকটা পয়েন্ট আছে, দেখে প্রশ্ন আছে, দেখে নাও। যদি বলে কোন চলচ্চিত্রটি সবচেয়ে বেশি অস্কার পুরস্কার জিতেছে? টাইটানিক। মাথায় রাখবে এই টাইটানিক সিনেমা অর্থাৎ চলচ্চিত্রটি তোমার সবথেকে বেশি অস্কার পুরস্কার জিতেছে। অস্কার পুরস্কার জয়ী প্রথম অভিনেতার নাম বলুন। তাহলে পরে কি হবে? এমিল জেনিংস। মাথায় রাখবে এমিল জেনিংস, যিনি অস্কার পুরস্কার জয়ী প্রথম অভিনেতা। ঠিক আছে, আর পরের প্রশ্ন দেখো, বলছে যে সেরা অরিজিনাল স্কোরের জন্য অস্কার পুরস্কার জয়ী প্রথম ভারতীয় সুরকার কে ছিলেন? A.R. রহমান, যিনি 2000 আমরা তো দেখলাম 9 সালে অস্কার পুরস্কার পেয়েছিলেন। বেশ ভালো তথ্য কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, এই ছিল আমাদের অস্কার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ। এখান থেকে যদি প্রশ্ন হয় মানে এই টপিক থেকে, তাহলে এখান থেকে হবে, এর বাইরে কিছু হবে না। চলো আজকে আমরা সায়েন্সের থেকে দেখো জীববিদ্যা, এই জীববিদ্যার ওপরে আমি দেখো আজকে একটা পার্ট যেখানে 50টা এমসিকিউ টাইপের প্রশ্ন রেখেছি। তোমরা অনেকেই বলছো দাদা যে হচ্ছে তুমি এমসিকিউ টাইপ প্রশ্ন করো, আমি দেখলাম তাহলে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষা আসে সেই প্রশ্নগুলোই তুলে একটু আলোচনা করিয়ে দিই। ঠিক আছে, দেখো বেশ কিছু পার্ট হবে কিন্তু প্রথম পার্টটা আজকে আমরা একটু আলোচনা করি। দেখো প্রথম প্রশ্নটা আমি কি রেখেছি, যে রাইবোজোমগুলি কোন প্রক্রিয়ায় কার্যস্থল? মাথায় রাখবে রাইবোজোমগুলি হলো প্রোটিন সংশ্লেষ প্রক্রিয়ায় কার্যস্থল, মানে প্রোটিন সংশ্লেষের উপরেই কাজ করে রাইবোজোম। আচ্ছা, রাইবোজোম হলো সাইটোপ্লাজমে উপস্থিত পর্দাবৃত দানাযুক্ত কাঠামো। তাহলে রাইবোজোম কোথায় উপস্থিত? সাইটোপ্লাজমে উপস্থিত পর্দাবৃত দানাযুক্ত কাঠামো। প্রথম 1953 সালে জর্জ প্যালেট একটি বৈদ্যুতিন তোমার হচ্ছে অণুবীক্ষণ যন্ত্রে ঘন কণা হিসাবে রাইবোজোম পর্যবেক্ষণ করেন। তাহলে এখান থেকে তুমি বুঝতেই পারছো যে রাইবোজোম কি আবিষ্কার করেছিল? জর্জ প্যালেট। কত সালে? 1953 সালে। দেখো কি বলছে, বলছে যে রাইবোজোমে প্রোটিন সংশ্লেষিত হয়। তাহলে আমরা বুঝতেই পারলাম যে রাইবোজোমে কি হয়? প্রোটিন সংশ্লেষিত হয়, এবং এই কারণে এগুলি কোষের প্রোটিনের কারখানা নামেও পরিচিত। তাহলে কোষের প্রোটিন কারখানা বলা হয় কাকে? রাইবোজোমকে। মাথায় রাখবে। দেখো এই তথ্যগুলো কিন্তু পরীক্ষা আসে যে প্রোক্যারিওটিক কোষে রাইবোজোমের সংখ্যা কত? 70S প্রকৃতির, যার মধ্যে 60% RNA আর 40% প্রোটিন রয়েছে। ইউক্যারিওটিক কোষে রাইবোজোম হচ্ছে 80S প্রকৃতির হয়, যার মধ্যে 40% RNA আর 60% হচ্ছে প্রোটিন রয়েছে। দেখো 2 নম্বর প্রশ্নটা বলছে যে উদ্ভিদদের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? আমরা জানি যে উদ্ভিদদের কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ দ্বারা গঠিত। বলছে নিচের কোন অঙ্গাণুর সঙ্গে প্রোক্যারিওটিক কোষের সাদৃশ্য রয়েছে, মানে মিল রয়েছে? মাথায় রাখবে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, এই অঙ্গাণুগুলির সাথে কিন্তু প্রোক্যারিওটিক কোষের একটা সাদৃশ্য অর্থাৎ মিল রয়েছে। বলছে দেখো যে মায়োসিসের কোন পর্যায়ে সাইন্যাপসিস ঘটে বা সাইন্যাপসিস হয়? সঠিক উত্তর জাইগোটিন। মাথায় রাখবে মায়োসিসের জাইগোটিন পর্যায়ে সাইন্যাপসিস হয়। আর মাইটোসিসের কোন পর্যায়ে মাকু সদৃশ তন্তুগুলি গঠিত হয় এবং ক্রোমোজোমের সঙ্গে যুক্ত হয়? এরকম প্রশ্ন আসলে উত্তর করবে মেটাফেজ। মাইটোসিসের মেটাফেজ পর্যায়ে মাকু সদৃশ তোমার তন্তুগুলি গঠিত হয়। দেখো পরের প্রশ্ন বলছে G1S, দেখো এখানে এস হবে। ঠিক আছে, G1S পর্যায় G2 পর্যায় সম্বন্ধিত কোষ বিভাজনের পর্বটির নাম কি? সেটা হলো ইন্টারফেজ। বলছে উদ্ভিদ কলায় ড্যাশের কোষ প্রাচীর সুবেরিন দ্বারা তঞ্চিত হওয়ার ফলে তা গ্যাস ও জলের অণুর জন্য অভেদ্য করে তোলে। তাহলে এখানে হবে কর্ক। মাথায় রাখবে উদ্ভিদ কলায় কর্কের কোষ প্রাচীর কি দ্বারা? সুবেরিন দ্বারা। এটাও কিন্তু মাথায় রাখবে, সে সুবেরিন দ্বারা তঞ্চিত হওয়ার ফলে তা গ্যাস ও জলের অণুর জন্য অভেদ্য করে তোলে। বলছে যে প্রাণীতে কোষগুলি
তিনটি ভ্রূণ স্তরে সজ্জিত থাকে তাদেরকে কি বলে? তাদেরকে বলে ট্রিপ্লোব্লাস্টিক। বুঝতেই পারছো, তিনটি ভ্রূণ স্তরে সজ্জিতর কথা বলছে, ট্রিপ্লোব্লাস্টিক হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বলছে এর মধ্যে কোন কোষ অঙ্গাণুটি কোষের আত্মঘাতী থলি নামে পরিচিত? আমরা জানি যে লাইসোজোম কোষীয় অঙ্গাণুকে কোষের আত্মঘাতী থলি বলা হয়ে থাকে। বলছে দেখো যে কোন কোষের অঙ্গাণুগুলির নিজস্ব ডিএনএ রয়েছে? মাথায় রাখবে মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্ট, এই কোষীয় অঙ্গাণুর কিন্তু নিজস্ব ডিএনএ রয়েছে। বলছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কোন বিষয়ের উপর নির্ভরশীল? মাথায় রাখবে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং তোমার এই ডিএনএর বহুরূপতার উপর নির্ভরশীল। যদি বলে যে নিচের কোনটির উপস্থিতির কারণে ডিএনএ জলাকর্ষী প্রকৃতির হয়? ফসফেট। মাথায় রাখবে ফসফেট বিভাগের কারণেই কিন্তু ডিএনএ জলাকর্ষী প্রকৃতির হয়ে থাকে। বলছে দেখো যে প্রাণী কোষের সর্বাধিক প্রাপ্ত আরএনএ কোনটি? সেটা হচ্ছে আরএনএ। আরএনএতে নিচের কোন লেখাটা বসছে না, দেখো এই জন্যই ভিডিও কাটতে হচ্ছে। দেখো আরএনএতে নিচের কোন পিরিমিডিন গুচ্ছ রয়েছে? মাথায় রাখবে ইউরাসিল এবং সাইটোসিন। আরএনএতে ইউরাসিল আর সাইটোসিন এই দুই প্রকারের পিরিমিডিন গুচ্ছ রয়েছে। বলছে ইউক্যারিওটিক কোষে আরএনএ সংশ্লেষ কোথায় সম্পূর্ণ হয়? নিউক্লিয়াসে। মাথায় রাখবে ইউক্যারিওটিক কোষে আরএনএ সংশ্লেষিত হয় নিউক্লিয়াসে। বলছে সাধারণ কোষগুলিতে ডিএনএ থেকে আরএনএতে বংশগতি তথ্য প্রবাহের প্রক্রিয়াকে কি বলা হয়? প্রতিলিপি। মাথায় রাখবে যে সাধারণ কোষগুলিতে ডিএনএ থেকে আরএনএতে বংশগতি তথ্য প্রবাহের প্রক্রিয়াকে বলা হয় প্রতিলিপি। বলছে শিক্ষায় দর্শন শাস্ত্রের কোন শাখাটি ডারউইনের বিবর্তন তত্ত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? বুঝতেই পারছো যে প্রকৃতিবাদ। ডারউইনের বিবর্তনবাদ তত্ত্বের সঙ্গে যুক্ত তোমার প্রকৃতিবাদ। বলছে কাকে বিংশ শতাব্দীর ডারউইন বলা হয়? মাথায় রাখবে আর্নস্ট মেয়ার। আর্নস্ট মেয়ারকে বিংশ শতাব্দীর ডারউইন বলা হয়। নিচের কোন অঙ্গে সূচের খোঁচা দিলেও ব্যথা অনুভূত হবে না? সেটা হচ্ছে মস্তিষ্ক। মানে অপশানে থাকবে আরও কিছু চক্ষু কর্ণ এরকম ত্বক থাকবে, মস্তিষ্ক থাকবে। মস্তিষ্ক সঠিক উত্তর করবা যে মস্তিষ্কে তোমার সূচের খোঁচা দিলেও ব্যথা অনুভূত হবে না। বলছে কোথায় প্রচুর পরিমাণে তোমার হচ্ছে গ্লিয়াল কোষ দেখতে পাওয়া যায়? স্নায়ুতন্ত্রে। মাথায় রাখবে স্নায়ুতন্ত্রে প্রচুর পরিমাণে গ্লিয়াল কোষ দেখতে পাই। বলছে দেখো প্রতিবর্ত ক্রিয়াতে কিভাবে প্রতিবর্ত চাপ তৈরি হয়? প্রথমে গ্রাহক থেকে তোমার হচ্ছে সুষুম্না কাণ্ডে যাবে, তারপর সুষুম্না কাণ্ড থেকে পেশিতে পৌঁছাবে। এইভাবেই কিন্তু প্রতিবর্ত ক্রিয়ায় প্রতিবর্ত চাপের সৃষ্টি হয়। বলছে নিচের কোনটি উত্তাপ, স্পর্শ, শীতলতা এবং চাপের মতো সংবেদন প্রেরণে সাহায্য করে? সেটা হচ্ছে প্যারাইটাল লোব। মাথায় রাখবে বেশ ভালো পয়েন্ট, কিন্তু এক একটা প্রশ্ন বেশ ভালো প্রশ্ন, এগুলো অবশ্যই মুখস্থ করবা। যে তোমার পরীক্ষায় এমন প্রশ্ন আসবে যে নিচের কোনটি উত্তাপ, স্পর্শ, শীতলতা এবং চাপের মতো সংবেদন প্রেরণে সাহায্য করে? সেটা হচ্ছে প্যারাইটাল লোব। বলছে হাঁচি, তারপরে কাশির মতো অনৈচ্ছিক ক্রিয়াকে কে নিয়ন্ত্রণ করে? মেডালা। হাঁচি, কাশি এগুলোকে নিয়ন্ত্রণ করে মেডালা। বলছে দেখো 1 মিনিট। হ্যাঁ, বলছে মানব মস্তিষ্কের বৃহত্তম অংশটি কি? গুরু মস্তিষ্ক, আমরা তো জানি। বলছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ড্যাশ ড্যাশ দিয়ে গঠিত আর কি, যে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড নিয়ে গঠিত হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। বলছে সুষুম্না কাণ্ড কি দিয়ে তৈরি? স্নায়বিক কলা দিয়ে তৈরি হচ্ছে তোমার সুষুম্না কাণ্ড। যদি বলে দেহের দীর্ঘতম পেশি কোনটি? মাথায় রাখবে সার্টোরিয়াস। কি বললাম? সার্টোরিয়াস হলো দেহের দীর্ঘতম পেশি। বলছে ড্যাশ একটি সংযোজক কলা যা দুইটি অস্থিকে একে অপরের সাথে সংযুক্ত করে, সেটা তো আমরা জানিই যে লিগামেন্ট, বা যাকে বলা হয় সন্ধি বন্ধনী। ঠিক আছে, মাথায় রাখবে লিগামেন্ট বা সন্ধি বন্ধনী একটি সংযোজক কলা। কোন কলা? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, সংযোজক কলা যা দুইটি অস্থিকে একে অপরের সঙ্গে সংযুক্ত করে। দেখো পরের প্রশ্নটা আমরা দেখব, চলো। বলছে চরক সংহিতা গ্রন্থ অনুসারে মানুষের দেহে কতগুলি অস্থি মানে হাড় রয়েছে? 360 খানা। কি অনুযায়ী? চরক সংহিতা অনুযায়ী। মানুষের মেরুদণ্ডে কতগুলি অস্থি মানে হচ্ছে কশেরুকা থাকে? সেটা হচ্ছে 33। মাথায় রাখবে মানুষের মেরুদণ্ডে তোমার হচ্ছে 33টি কশেরুকা রয়েছে। আচ্ছা, যদি বলে যে করটিক কোন অস্থিটি চলমান? সেটা হচ্ছে ম্যান্ডিবল। মাথায় রাখবে
করটির তোমার এই হচ্ছে ম্যান্ডিবল অস্থিটা হচ্ছে চলমান। হচ্ছে অস্থির ধাত্র নিম্নলিখিত কোন উপাদান দ্বারা গঠিত? সেটা হচ্ছে ক্যালসিয়াম ও ফসফরাস। মানে অস্থির মধ্যে আর কি যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যালসিয়াম আর ফসফরাস, এই দুই উপাদান রয়েছে অস্থির মধ্যে। পরের পয়েন্ট আর কি প্রশ্ন দেখো কি বলছে, যে মানব দেহের ফিমার অস্থি কি নামে পরিচিত? এটা হচ্ছে উরুর অস্থি নামে পরিচিত। একটু কষ্ট করে বুঝে নাও বাস, কেন বলো তো বারবার ভিডিও কেটে যাচ্ছে, ঠিক আছে? দেখো তাহলে এখানে মাথায় রাখবে যে ফিমার কিন্তু মানবদের সব থেকে বড় এবং শক্তিশালী অস্থি, যেটা উরুতে রয়েছে মানে থাইতে। বলছে দেখো যে অস্থির সন্ধিতে ঘর্ষণ হ্রাস করার উদ্দেশ্যে অঙ্গ প্রত্যঙ্গের প্রান্তভাগ নিম্নলিখিত কোন উপাদান দ্বারা আচ্ছাদিত থাকে? তরুণাস্থির দ্বারা। মাথায় রাখবে যে অস্থির সন্ধিতে ঘর্ষণ হ্রাস করার জন্য তোমার এই তরুণাস্থি থাকে, যেটা কি হয়, যেটা তোমার হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের মানে আর কি ঘর্ষণটাকে হ্রাস করে, বুঝতেই পারছো। পরের প্রশ্ন দেখো, বলছি যে দাঁত এবং অস্থিতে নিচের কোন উপাদান পাওয়া যায়? ক্যালসিয়াম এবং ফসফরাস পাওয়া যায় দাঁত এবং অস্থির মধ্যে। বলছে দেখো যে শরীরের কোন অংশে টার্সাল অস্থি পাওয়া যায়? মাথায় রাখবে পায়ে টার্সাল অস্থি পাওয়া যায়। বলছে ব্যাসিলি ব্যাকটেরিয়া নিম্নলিখিত কোন আকৃতির হয়? রড আকৃতির হয়ে থাকে ব্যাসিলি ব্যাকটেরিয়া। বলছে নিম্নলিখিত কোন প্রাণীর দেহের আকারের অনুপাতে বৃহত্তম মস্তিষ্ক রয়েছে? এরকম ধরো অপশানে 3-4টে অপশান দিয়ে দেবে, তুমি বুঝতেই পারছো পিঁপড়ে হয়ে যাবে সঠিক উত্তর, কারণ এদের দেহের আকারের অনুপাতের তুলনায় বৃহত্তম মস্তিষ্ক রয়েছে। বলছে যে পেঙ্গুইনের দেহগুলি ড্যাশ এবং তাদের লিপ্তপদ রয়েছে যা তাদের ভালো সাঁতারু করে। মাথায় রাখবে পেঙ্গুইনের দেহগুলি মাকু আকারের অর্থাৎ স্ট্রিমলাইন্ড এবং তাদের লিপ্তপদ রয়েছে যা তাদেরকে ভালো সাঁতারু করে তোলে। হচ্ছে নিম্নলিখিত কোন ক্রমটি জীবের শ্রেণীবিন্যাসের সঠিক ক্রম? দেখো রাজ্য, মাথায় রাখবে এটা সঠিক, মানে আমি যেটা সঠিক সেটা তুলে দিয়েছি। প্রথমে হবে রাজ্য, তারপরে পর্ব বা যাকে বিভাগ বলা হয়, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। তাহলে কতগুলি ক্রম পেলাম? এটাও কিন্তু মাথায় রাখবে টোটালে 7টি ক্রম রয়েছে কিন্তু জীবের শ্রেণীবিন্যাসের 7টি ক্রম। সবার প্রথমে রাজ্য, তারপরে হচ্ছে পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এগুলো কিন্তু মাথায় রাখবে। দেখো পরের প্রশ্ন বলছি যে ক্যাটল ফিশ নিম্নলিখিত কোন পর্বের অন্তর্গত? এটা হচ্ছে মোলাস্কা বা কম্বোজ। মাথায় রাখবে মোলাস্কা বা কম্বোজ পর্বের অন্তর্গত তোমার এই ক্যাটল ফিশ। বলছে হুইটেকার সমস্ত জীবকে কতগুলি প্রজাতিতে শ্রেণীবদ্ধ করেন? 5টি। হুইটেকার সমস্ত জীবকে 5টি প্রজাতিতে শ্রেণীবদ্ধ করেন। বলছে নিম্নলিখিত কোনটি প্রোটেস্টা প্রজাতির জীবের গমনাঙ্গ? ফ্লাজেলা হলো প্রোটেস্টা প্রজাতির জীবের গমনাঙ্গ। বলছে দেখো যে মেইন কুন, তারপর হচ্ছে রাগডল এবং সোমালি হলো কোন প্রাণীর প্রজাতি? এরা কিন্তু সকলেই বিড়াল প্রজাতির প্রাণী। মাথায় রাখবে মেইন কুন, রাগডল এবং সোমালি হলো বিড়াল প্রজাতির প্রাণী। বলছে ড্যাশ এমন একটি অবস্থা যা এমন খাদ্য খাওয়ার ফলে সৃষ্টি হয় যেখানে পুষ্টি পদার্থ পর্যাপ্ত পরিমাণে থাকে না অথবা খুব বেশি মাত্রায় থাকে। বুঝতেই পারছো সেটা অপুষ্টি। যেখানে পুষ্টি তোমার হচ্ছে কি পুষ্টি পদার্থ পর্যাপ্ত মানে হয় থাকে না, আর না হলে থাকলে পরে খুব অত্যাধিক পরিমাণে থাকে, সেটাকেই বলা হয় অপুষ্টি। মাথায় রাখবে। বলছে দেখো যে ড্যাশ হলো কোনো খাদ্য উপাদান বা একই জাতীয় খাদ্য উপাদানগুলির একটি শ্রেণী যা প্রাণীর জীবন ধারণের পক্ষে সহায়ক। প্রাণীর জীবন ধারণের পক্ষে সহায়ক পুষ্টিকর উপাদান, বুঝতেই পারছো। পরের প্রশ্ন বলছি যে তৃণভোজী প্রাণীদের নিম্নলিখিত কোন পুষ্টি উপাদান পরিপাকে জন্য দীর্ঘতম ক্ষুদ্রান্ত্রের প্রয়োজন? সেলুলোজ। কারণ সেই জন্যই তো তারা ঘাস লতাপাতা খেয়ে হজম করতে পারে, এই জন্যই কিসের প্রয়োজন? সেলুলোজের প্রয়োজন। মাথায় রাখবে এটাও কিন্তু ভালো একটা প্রশ্ন। দেখো আর কয়েকটা প্রশ্ন রয়েছে, একটু দেখে নাও। বলছে দেখো যে কন্ড্রোসাইট কোথায় পাওয়া যায়? মাথায় রাখবে তরুণাস্থির মধ্যে কিন্তু আমরা কন্ড্রোসাইট দেখতে পাই। বলছে নিঃসরণের জন্য বিশেষায়িত স্তম্ভাকৃতি কোষগুলিকে কি বলা হয়? নিঃসরণের জন্য বিশেষায়িত তোমার স্তম্ভাকৃতি কোষগুলিকে বলা হয় গ্রন্থিময় আবরণী কলা। যদি বলে নিচের কোনটি তিমির প্রধান শ্বাসঅঙ্গ হিসাবে কাজ করে? ফুসফুস। বুঝতেই পারছো তিমি কিন্তু একটা স্তন্যবায়ী প্রাণী, তার জন্য তিমির হচ্ছে প্রধান শ্বাসঅঙ্গ কি হয়ে গেল? ফুসফুস হয়ে গেল। এই ছিল 50টা এমসিকিউ টাইপের প্রশ্ন রেখেছিলাম। এবার আমরা ম্যাথের ক্লাসটা করবো, চলো।
তো এবার আমরা ম্যাথের থেকে নল ও চৌবাচ্চা এই যে টপিকটা দেখো বস, আমি প্রথমে তোমাকে কনসেপ্ট ধরিয়ে দেব, তারপরে বেশ কিছু প্রশ্নের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি যে এই টপিকের যে কোনো প্রশ্ন তুমি কিভাবে সমাধান করবে। আমি বলছি তুমি ভালো করে কনসেপ্টটা বুঝে নাও, বুঝে নিয়ে এই টপিকের যে কোনো প্রশ্ন তুমি যেখান থেকে খুশি তুলে অ্যাপ্লাই করো, দেখো খুব সহজেই তুমি সমাধান করতে পারবে। বিষয়টা একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। দেখো নল চৌবাচ্চা মানে কিছুই না, একটা চৌবাচ্চার মধ্যে কোনো একটা নল জল ভরে, আবার ধরো আর একটা ভরে, আবার আর একটা ভরে, এরা তিনজনে একসাথে ভরলে কত সময় লাগবে, অথবা কেউ ভরে কেউ ফেলে দেয়, ঠিক আছে, তাহলে পরে কত সময় সেটা খালি হবে, বা এরকম কিছু, আর কিচ্ছু না। বুঝতে পারছো বিষয়টা? দেখো সিম্পল আমি বললাম, এ নাম্বার একটা নল রয়েছে যে কিনা 10 দিনের মধ্যে 10 দিনের মধ্যে একটা চৌবাচ্চাটা পুরো ভরাট করে ফেলতে পারে। আবার বললাম যে আর একটা নল রয়েছে, সে কি করে, সে 15 দিন লাগে, 15 দিনের মধ্যে এই চৌবাচ্চাটা ভরাট করে ফেলে। এবার তুমি সবসময় কি করবা, সবসময় প্রথম কাজটা তোমার এটাই হবে যে এই চৌবাচ্চাটা যেটার উপর ওরা কাজ করছে, সে একজন থাক, দুজন থাক, তিনজন থাক, সেই চৌবাচ্চাটা আসলে ধারণ ক্ষমতাটা কতটা, সেই বিষয়টা তোমাকে লক্ষ্য রাখতে হবে। আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এই যে যারা কাজ করছে এরা পার ডেতে কেমন করে কাজ করছে, এদের ক্ষমতাটা কি। সঙ্গে সঙ্গে তুমি কি করবা, দেখো তুমি এখানে বলবা, দেখো এরকমভাবে পাতিয়ে নিবা, এ নাম্বার নল, বি নাম্বার নল, এ নাম্বার নল 10 দিনে করে, বি করে 15 দিনে, এদের লসাগুটা বার করে এখানে লিখবা, সেইটাই হয়ে যাবে চৌবাচ্চার টোটাল জল ধারণ ক্ষমতা। সঙ্গে সঙ্গে বলবা 10 আর 15 লসাগু দাদা 30, এই 30 এটা ইউনিটে রাখবা সব সময়। 30 ইউনিট হয়ে গেল, আসলে চৌবাচ্চাটা জল ধরে আর কি, মানে চৌবাচ্চাটা জল ধারণ ক্ষমতা 30 ইউনিট। তাহলে এবার দেখো এই 10 দিয়ে 30কে কেটে ভাগ করলে পরে হয় 3, এই 3 যেটা বেরোলো না, এটা হচ্ছে 3 ইউনিট, এগুলো তো সব ইউনিটে বেরোচ্ছে, 3 ইউনিট পার ডে, মানে এর ক্ষমতা কি, এটা কিন্তু ক্ষমতা বেরোলো, এফিসিয়েন্সি অর্থাৎ ক্ষমতা বেরোলো। আমরা দেখলাম এর ক্ষমতা, সে একদিনে 3 ইউনিট করে ভরে। বির ক্ষমতা কি, বি দেখো 15 দিয়ে 30কে ভাগ করলে 2 হয়, 2 ইউনিট পার ডে হচ্ছে, মানে একদিনে সে 2 ইউনিট করে ভরে। এবার যদি আমাদের বলে যে দুজনা মিলে যদি একসাথে আমি কাজটা চালিয়ে দিই, মানে দুটো নলকে একসাথে ছেড়ে দিই, তাহলে কত সময় ভরাট হবে, তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা এ নলের ক্ষমতা কি, ক্ষমতা নিয়ে কাজ করবা সব সময়। এ নলের ক্ষমতা একদিনে 3 ইউনিট ভরা, বি নলের ক্ষমতা একদিনে 2 ইউনিট ভরা, 3 2 5 ইউনিট ওরা একদিনে ভরতে পারছে। একদিনে যদি 5 ইউনিট ভরে, আমরা দেখেছিলাম টোটাল চৌবাচ্চার মানে জল ধারণ ক্ষমতা 30 ইউনিট, তাহলে একদিনে যদি 5 ইউনিট ভরে, 30 ইউনিট ভরতে কত সময় লাগবে, 5 দিয়ে 30কে কাটলে 5 ছক 30, অর্থাৎ 6 দিন সময় লাগবে। বিষয়টা বুঝতে পারলে এবার দেখো এইখানে আর একটা জিনিস আসে, ধরো বললো এ নল কি করে 10 দিনের মধ্যে একটা চৌবাচ্চা ভরাট করে ফেলে, ঠিক আছে, আমি এইভাবে লিখছি, দেখো এ নলটা কি করে 10 দিনের মধ্যে একটা চৌবাচ্চা ভরাট করে, ঠিক আছে। আবার বি নলটা কি করে, সে আবার কি করে, সে 15 দিনের মধ্যে চৌবাচ্চা খালি করে ফেলে, মাইনাস চিহ্ন দিয়ে তুমি বোঝাবা যে খালি করে। এবার এদের লসাগু সঙ্গে সঙ্গে বলবা দাদা 30 ইউনিট হয়ে গেল এদের লসাগু, তাহলে হচ্ছে এর ক্ষমতা কি, 10 দিয়ে 30কে ভাগ করলে 3 ইউনিট পার ডে, এ কী করে 3 ইউনিট পার ডে ভরাট করে, এটা কিন্তু 30 ধরবা না, এটা 3, বুঝতেই পারছো, একটু লেখাটা কষ্ট করে বুঝে নাও। 3 ইউনিট পার ডে এ করে ভরাট করে বলে আমি প্লাস চিহ্ন দিলাম। আর এ তো খালি করে, দেখো এ যদি খালি করে তাহলে তুমি বলবা দাদা যে হচ্ছে তোমার 15 দিনে খালি করে, তাহলে 30কে কাটলে পরে 2 ইউনিট পার ডে খালি করে, তাই মাইনাস চিহ্ন। আমরা বললাম যে দুটোকে আমি একসাথে ছাড়লাম, দেখি তো কতদিনে চৌবাচ্চাটা ভরাট হয় আর কি। সঙ্গে সঙ্গে বলবো দাদা একদিনে এ 3 ইউনিট ভরছে, একদিনে এ 3 ইউনিট ভরছে, বি আবার সেখানে কি করছে, বদমাইশি করে সে একদিনে 2 ইউনিট ফেলে দিচ্ছে, খালি করে ফেলছে। তাহলে দুজনকে একসাথে ছাড়লাম, আমরা শেষমেশ দেখতে পারলাম এ 3 ইউনিট ভরলে 2 ইউনিট ফেলে দিচ্ছে। তার মানে দাদা মোদ্দা কথা সব কিছু করে লাস্টে গিয়ে একদিনের মাথায় দেখা গেল, একদিনে এই দুটো যোগ করলে সঙ্গে সঙ্গে বলবা যে 1 ইউনিট জল চৌবাচ্চায় থাকছে। বিষয়টা বুঝতে পারলে? এ তো 3 ইউনিট ভরছে, 2 ইউনিট ফেলে দিচ্ছে, তাহলে একদিনে মানে পুরো কাজটা করার পরে, এদের দুজনের পুরো কাজটা করার পরে আমরা দেখলাম
সব শেষে 1 ইউনিট জল চৌবাচ্চায় থাকছে। তাহলে একদিনে যদি 1 ইউনিট থাকে তাহলে 30 ইউনিট জল তোমার ভরতে কত সময় লাগবে? এ আর বি এর একসাথে সঙ্গে সঙ্গে বলবা 1 দিয়ে কাটলে পরে 30 দিনই লেগে যাবে ওদের। বিষয়টা বুঝতে হলে এইটুকুই, আর কিছু নাই। সবসময় তুমি কি করবা, প্রথম কাজ হবে তোমার টোটাল ধারণ ক্ষমতাটা বার করা, আর তারপরে দ্বিতীয় নাম্বার কাজ হবে তোমার ইউনিট, যে পার ডেতে, পার ডে বলুক, পার ঘন্টায় বলুক, পার মিনিটে বলুক, যা কিছুই জানতে চাক না কেন সেটা পারে বার করা, মানে 1 মিনিটে। যদি এখানে ধরো বললো এ 10 মিনিটে কাজ করে আর বি 15 মিনিটে ভরাট করে, তাহলে এবারে আমরা পার মিনিটে বার করতাম। বিষয়টা বুঝতে পারছো? চলো প্রশ্নের মাধ্যমে আর বিষয়টা খুব সহজ হয়ে যাবে। দেখো 1 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে নল এ 10 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে এবং নল বি 15 ঘন্টার মধ্যে একই ট্যাঙ্ক পূরণ করতে পারে, কত ঘন্টার মধ্যে তারা একসঙ্গে। একদম এইটাই তো আমরা দেখলাম যে এ আর বি রয়েছে দাদা, এর ক্ষমতা হচ্ছে 10 আওয়ার, 10 ঘন্টায় পূরণ করে, বি করে 15 ঘন্টায়। সঙ্গে সঙ্গে এদের আমরা চৌবাচ্চার ধারণ ক্ষমতা অর্থাৎ লসাগু করে বলে দেবো যে 30 লসাগু হয়, 30 ইউনিট হয়ে যাবে টোটাল ওয়ার্ক, মানে টোটাল ট্যাঙ্কের জল ধারণ ক্ষমতা। তাহলে এ হয়ে যাবে 3 ইউনিট পার আওয়ারে, আর বির হয়ে যাবে 2 ইউনিট পার আওয়ারে। তাহলে দুজনা একসাথে, ওরা বলছে তারা একসাথে ট্যাঙ্কটা পূরণ করতে পারবে কত সময়ে? আমরা দেখতে পাচ্ছি দুটোকে একসাথে যদি ছাড়ি তাহলে 1 ঘন্টার মধ্যে কি কাজটা দাঁড়াচ্ছে, 3 ঘন্টা মানে 3 ইউনিট আর 2 ইউনিট, 5 ইউনিট ভরাট হচ্ছে 1 ঘন্টায়। তাহলে 30 ইউনিট ভরাট হতে কত সময় লাগবে? দেখো 5 ইউনিট ভরাট হচ্ছে 1 ঘন্টায়, একে কত 1/5 আর 30 কত, এইটাই আর কি। সেটা তুমি ওসব না করে ঐকিকে না গিয়ে ডাইরেক্ট তুমি 30কে যেটা হবে সেটাতে ভাগ করে দিলেই 6 ঘন্টায় ভরাট হয়ে যাবে। এইটুকুই ছিল, ঠিক আছে। চলো তাহলে এখানে 6 ঘন্টা আমাদের সঠিক উত্তর। আস্তে আস্তে আমরা সব রকমের প্রশ্নই দেখব, তুমি একটু ভালো করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। বলছে দেখো যে দুটি নল এ বি, ভালো করে আমি একটা কথা বলি আগে শুনে নাও। প্রশ্ন বিশেষ করে তুমি লেখাটা প্রশ্ন বলে তো, পাটিগণিতের প্রশ্ন সবসময় তোমাকে পড়ে নিয়ে বুঝতে হবে। প্রশ্নটা পড়ে যেমন বলবে ঠিক সেই রকমভাবে তুমি কাজ করতে করতে যাবা, দেখবো অটোমেটিক্যালি উত্তর চলে আসবে। বলছে দুইটি নল এ এবং বি যথাক্রমে 5 ঘন্টা 6 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে, মানে এ করে 5 ঘন্টায়, বি করে 6 ঘন্টায়। অপর একটি নল সি সেটা 15 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক খালি করতে পারে। আচ্ছা আচ্ছা, সি আবার এসে কি করছে, খালি করে দিচ্ছে। বলছে যদি এই সব কয়টি নল একসাথে কাজ করা শুরু করে তাহলে ট্যাঙ্কটি ঘন্টা, মানে হচ্ছে ঘন্টার মধ্যে, মানে কত ঘন্টার মধ্যে আর কি পূরণ হতে হবে। সিম্পল ব্যাপার, তুমি সঙ্গে সঙ্গে দেখবা যে কয়জন আছে সেই কয়জন লিখে দিবা। এ বি সি আছে প্রথমে, লেখার পরে এ 5 ঘন্টায় করে, বি করে 6 ঘন্টায়, আর সি কি করে, বদমাইশি করে সে 15 ঘন্টায় সব ফেলে দেয়, খালি করে দেয়। মাইনাস চিহ্ন দিয়ে বোঝালাম। সঙ্গে সঙ্গে এদের লসাগু করলে তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা এদের লসাগু কত হচ্ছে, সঙ্গে সঙ্গে বলবা দাদা 30 হচ্ছে লসাগু। তাহলে পরে এর ক্ষেত্রে হচ্ছে 5 ছক 30, 6 ইউনিট, এটা 30টা সবসময় ইউনিটে রাখবা, 6 ইউনিট পার আওয়ার। বি এর ক্ষেত্রে হবে 5, একটু লেখাগুলো একটু কষ্ট করে দেখবা, 5 ইউনিট পার আওয়ার। আর হচ্ছে সি এর ক্ষেত্রে কি করে, সি হচ্ছে 2 ইউনিট পার আওয়ারে ফেলে দেয়, মাইনাস চিহ্ন দিয়ে বোঝাবা। এবার দেখো, এবার বলছে তারা একসাথে চালু করে দাও, সবাইকে এক জায়গা করো। দেখো 6 ইউনিট আর 5 ইউনিট 11 ইউনিট, 11 ইউনিট থেকে 2 ইউনিট যদি মানে ফেলে যাচ্ছে, পড়ে যাচ্ছে 1 ঘন্টায়, 1 ঘন্টার হিসাব করছি কিন্তু আমরা, তাহলে 11 থেকে 2 গেলে 9। তাহলে আমরা এখানে বলবো দাদা যে হচ্ছে তোমার হচ্ছে 1 ঘন্টায়, মানে ঘন্টায় 9 ইউনিট করে জল অ্যাকচুয়ালি চৌবাচ্চায় ভরছে। তাহলে টোটাল তো চৌবাচ্চার ধারণ ক্ষমতা 30 ইউনিট, 30 ইউনিট ভরাট করলেই চৌবাচ্চা ভরে যাবে। তাহলে 30 দিয়ে 9কে ভাগ করলেই সঠিক উত্তর চলে আসবে। 30 দিয়ে যদি তুমি 9কে ভাগ করো, দেখো তাহলে কি হচ্ছে এখানে, সঙ্গে সঙ্গে বলবা যে দাদা 3 নং 27 হচ্ছে, আর এদিকে হচ্ছে তোমার হচ্ছে 3 থাকছে। এখানে তুমি হচ্ছে কি করবা, দেখো 3 যদি থাকে 3 × 3/9, মানে 3টা নিয়ে রেখে দিলে তাহলে 1/3 পূর্ণ 1/ তোমার হচ্ছে 3 পূর্ণ 1/3 হচ্ছে ঘন্টা। এবার 3 পূর্ণ 1/3 ঘন্টা, দেখো 3 পূর্ণ 1/3 ঘন্টা মানে 3 ঘন্টা 20 মিনিট। দেখো এই বিষয়টাও একটু বোঝার বিষয় আছে। দেখো 3 পূর্ণ 1/3 ঘন্টা মানে 3 ঘন্টা তো হচ্ছেই, আর 1/3 ঘন্টা মানে কত মিনিট, জাস্ট 60 দিয়ে গুণ করে দিলে মিনিটে চলে আসবে এটা। তাহলে সঙ্গে সঙ্গে বলবা 3 × 60 মানে 20 মিনিট, 3 ঘন্টা 20 মিনিট। বিষয়টা বুঝতে পারলে? চলো পরের প্রশ্ন দেখো কি বলছে।
বলছে এ 6 মিনিটে ট্যাঙ্ক পূরণ করতে পারে এবং বি 10 মিনিটের মধ্যে পূর্ণ ট্যাঙ্ক খালি করতে পারে। যদি উভয় নল একই সঙ্গে খোলা হয় তাহলে ট্যাঙ্কটা পূরণ করতে উভয় নলের প্রয়োজনের সময় নির্ণয় করে। সিম্পল ব্যাপার, এ আর বি রয়েছে। এ হচ্ছে 10 ঘন্টায় পূর্ণ করে, আর বি হচ্ছে এ 6 ঘন্টায় পূর্ণ করে আর বি 10 ঘন্টায় খালি করে। সঙ্গে সঙ্গে এদের লসাগু বার করবা কী করে? 10 দুগুণে 20, 3 10 30, 30 হয়ে যাচ্ছে লসাগু। তাহলে এর ক্ষমতা হচ্ছে কি? এটা তো 30 ইউনিট হচ্ছে জল ধারণ ক্ষমতা চৌবাচ্চার বা ট্যাঙ্কটির। তাহলে পরে এ হচ্ছে 5 ইউনিট পার মিনিটে হচ্ছে কি করছে, এখানে মিনিট বলেছে তাহলে মিনিটে দেখবা পার মিনিটে আর কি ভরাট করছে, আর এ হচ্ছে 3 ইউনিট পার মিনিটে খালি করছে, তাই না? তাহলে দুটো বলছে যে যদি উভয় নল মানে দুটোই একসঙ্গে আমরা কি করি, খুলে দিই, তাহলে পরে কী হবে দেখো, এ কিন্তু খালি করে। তাহলে এ 5 ইউনিট ভরাট করে, ঠিক আছে, বি আবার 3 মিনিট ফেলে দিচ্ছে। তাহলে আমরা শেষমেশে দেখতে পাচ্ছি 1 মিনিটে কি হচ্ছে, পার মিনিটে 2 ইউনিট করে চৌবাচ্চায় বা ট্যাঙ্কটিতে জল থাকছে। তাহলে 30 ইউনিট জল রাখতে আমাদের কত সময় লাগবে? পার মিনিটে যদি 2 ইউনিট করে থাকে 15 মিনিট সময় লাগবে। বিষয়টা বুঝতে পারলে খুবই সহজেই কিন্তু তুমি এই টপিকে যে কোনো প্রশ্ন সমাধান করতে পারবে। দেখো প্রশ্নগুলো ভালো করে দেখে নাও, একটু মডারেট লেভেলেও প্রশ্ন কিন্তু আমি রেখেছি, যে টাইপের প্রশ্নগুলো পরীক্ষা আসে সেগুলোও রেখেছি, ঠিক আছে? অনেকগুলো প্রশ্ন আছে, একটু ভালো করে বুঝে নাও। নল এ সাধারণত 2 ঘন্টায় একটি ট্যাঙ্ক পূরণ করে। বলছে ট্যাঙ্কের নিচে ছিদ্র হওয়ার কারণে ট্যাঙ্কটি পূরণ করতে এ নলে 30 মিনিট বেশি সময় লাগে। তা বলছে যে নল এ বন্ধ থাকলে পূর্ণ ছিদ্র দ্বারা ট্যাঙ্কটি খালি হতে কতক্ষণ সময় লাগবে। সিম্পল ব্যাপার, তুমি এখানে সঙ্গে সঙ্গে বলবা দা এ নল কি করে, 2 ঘন্টার মধ্যে ট্যাঙ্কটা পূরণ করে। এবার একটা ছিদ্র রয়েছে, একটা কি রয়েছে, ছিদ্র, যেই ট্যাঙ্কটা একটা ছিদ্র হয়ে গেল তখন দেখা গেল এ নলের তোমার হচ্ছে সময় লাগছে 30 মিনিট বেশি, মানে 2 ঘন্টায় সে পূরণ করছিল, এখন 30 মিনিট বেশি মানে 2.5 ঘন্টা সময় লাগছে। বিষয়টা বুঝতে পারলে? 2.5 ঘন্টা সময় লাগছে। এবার সঙ্গে সঙ্গে তুমি এদের লসাগু করে বলবা দা দেখো 2 আর হচ্ছে 2.5 যদি লসাগু করো তাহলে হচ্ছে কত এখানে বলো, 4 × 100 মানে 10 হবে, 10 হয়ে যাচ্ছে, 10 ইউনিট হয়ে যাচ্ছে মানে ট্যাঙ্কটার মোট জল ধারণ ক্ষমতা। তাহলে 2 দিয়ে কেটে সঙ্গে সঙ্গে বলবা 5 ইউনিট পার আওয়ারে, মানে এ নল ঘন্টায় 5 ইউনিট করে ভরতে পারে। আর যখনই ওই ট্যাঙ্কে ছিদ্র হয়ে গেল তখনই দেখা গেল যে 25 দিয়ে কাটলে দেখো এখানে মানে পয়েন্ট উড়িয়ে গেল, তাহলে এখানে 4 হচ্ছে। বিষয়টা বুঝতে পারছো? দেখো 4 2.5 মানে 10, তাহলে এখানে 4 ইউনিট পার আওয়ার। ওই ছিদ্রটার কারণে আগে তো সে 5 ইউনিট ভরতো ঘন্টায়, এবার ওই ছিদ্রের কারণে দাদা সমস্যা হয়ে গেল, ছিদ্রের কারণে এখন 4 ইউনিট করে ভরছে জল, এ নলই ভরছে। তাহলে তুমি এখানে সঙ্গে সঙ্গে বলবা দাদা যে 1 ইউনিট যে কমটা হলো, কি জন্য কম হলো? ওই ছিদ্রটার কারণে 1 ইউনিট জল কম হচ্ছে 1 ঘন্টায়। 1 ঘন্টায় যদি 1 ইউনিট জল ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে বলেই তো এখন 4 ইউনিট ভরছে। বিষয়টা বুঝতে পারছো? এবার বলছে এ নল বন্ধ করে দিলাম পূর্ণ ছিদ্র দ্বারা, শুধু ওই ছিদ্রটা দিয়ে ট্যাঙ্কটা কতক্ষণে খালি হবে? আমরা দেখলাম 1 ঘন্টায় 1 ইউনিট জল বেরিয়ে যাচ্ছে ওই ছিদ্রটার কারণে, তাহলে পরে 10 ইউনিট তো টোটাল জল আর কি কত সময় লাগবে? 1 ইউনিট বেরোচ্ছে 1 ঘন্টায়, সঙ্গে সঙ্গে কেটে তুমি বলবা 10 ঘন্টায় লেগে যাবে। বিষয়টা বুঝতে পারলে? শুধু তোমাকে একটু বুঝতে হবে। অপশান 4 সঠিক উত্তর। পরে প্রশ্ন দেখো কি বলছে, বলছে নল এ এবং নল বি যথাক্রমে এত ঘন্টা একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। বলছে নল সি 12 ঘন্টা একটি ট্যাঙ্ক খালি করতে পারে। সব নল একসাথে খুলে দিলে 2 ঘন্টা পর ট্যাঙ্কের কত অংশ পূর্ণ হবে? সিম্পল, যা বলবে আমরা তাই করব। আমরা সঙ্গে সঙ্গে দেখব এখানে 3টে নল আছে, বেশ ভালো কথা। এ 3 ঘন্টা, বি 5 ঘন্টা, সি 12 ঘন্টায় খালি করে, মাইনাস দিলাম, ঠিক আছে? এদের লসাগু বার করে দেখো, 5 × 12 60, 60 হয়ে যাচ্ছে এখানে। আচ্ছা তুমি 60 করলেও হবে, 30 দেখতে পাচ্ছি দেখো, লসাগু তো 30, কিন্তু তুমি যদি 60ও করে দাও কোনো অসুবিধা হবে না, 60 করলেও কোনো অসুবিধা হবে না। দেখো আমরা যদি টোটাল ইউনিট 60 ধরি তাহলে পরে তুমি এখানে দেখতে পাচ্ছ যে এ নল কী করে, 3 দিয়ে 60কে কাটলে পরে কি হয়, 3 দিয়ে 3 × 60 20 ইউনিট পার তোমার হচ্ছে কি বলছে, ঘন্টা না মিনিট? ঘন্টায়, ঠিক আছে। আর এখানে হচ্ছে 5 × 12 60, 12 ইউনিট পার আওয়ার। আর সি কী করে, সে হচ্ছে 12 ঘন্টায় খালি করে, তাহলে 12 দিয়ে 60কে কাটলে 5 × 12 60 মানে 5 ইউনিট পার আওয়ার এটা খালি করে। বলছে যে
সব নল একসাথে খুলে দিলে, সবগুলো একসাথে খুলে দিলাম, সব কটা খুলে দিলে 2 ঘন্টা পরে ট্যাঙ্কের কত অংশ পূর্ণ হবে। দেখি তো, সব নল একসঙ্গে খুলে দিলাম, 1 ঘন্টায় কি হলো সেটা দেখি। 20 ইউনিট, 12 ইউনিট ভরছে, 5 ইউনিট খালি করছে, তাহলে 20 আর 12 যোগ করলে তুমি সঙ্গে সঙ্গে বলবা দা যেখানে তো তোমার 32 হচ্ছে, আর 32 থেকে যদি তুমি 5 বাদ দিয়ে দাও 27 ইউনিট। 27 ইউনিট তোমার হচ্ছে 1 ঘন্টায়, 1 ঘন্টায় যদি 27 ইউনিট তোমার হচ্ছে জল ভরে, তাই না? তাহলে পরে 2 ঘন্টায় কত ইউনিট? তুমি 27 ইন্টু 2 করে বলবা দাদা 27 দুগুণি 54 ইউনিট জল 2 ঘন্টায় ভরে যাচ্ছে। আমাদের বলছে 2 ঘন্টা পরে ট্যাঙ্কের কত অংশ পূর্ণ। আমরা দেখছি ট্যাঙ্কের ধারণ ক্ষমতা 60 ছিল, তার মধ্যে 54 ভরে গেছে 2 ঘন্টায়। তাহলে কত অংশ ভরেছে বা পূর্ণ হয়েছে? সঙ্গে সঙ্গে একটু কেটে রেশিওটা ছোট করে নাও। দেখো 9 দিয়ে কাটলেই, এই 6 দিয়ে 9 দিয়ে কাটো না, 9 দিয়ে তো 60 যায় না, 6 দিয়ে কাটো 10 আর 6 নং 54, মানে 9/10 ইউনিট পূর্ণ হয়ে গেছে। দেখো 9/10 ইউনিট, অর্থাৎ অপশান 1। দেখো লসাগু, তুমি ওখানে লসাগু ধরতে পারো অথবা এমন একটা সংখ্যা ধরে নিতে পারো যে সবগুলোকেই কাটে। বিষয়টা বুঝতে পারলে? কোনো অসুবিধা হবে না। চলো পরের প্রশ্ন দেখো। বলছে দেখো যে একটি পাইপ অন্য একটি পাইপের চেয়ে 3 গুণ দ্রুত একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। বলছে 2টি পাইপ একসঙ্গে 32 মিনিটে ট্যাঙ্কটি পূরণ করতে পারে। ধীর গতির পাইপ একাই কত মিনিটের মধ্যে ট্যাঙ্কটি পূরণ করতে সক্ষম? প্রশ্ন ভালো করে বুঝবে। একটা পাইপ রয়েছে এ নাম্বার পাইপ, আর একটা পাইপ রয়েছে বি নাম্বার পাইপ। বলছে একটি পাইপ অন্য পাইপের চেয়ে, এই একটি পাইপ অন্য পাইপের চেয়ে 3 গুণ দ্রুত একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। 3 গুণ দ্রুত মানে এ যদি 1 ইউনিট করে ভরে, তাহলে এ ভরবে তার, মানে বি যদি 1 ইউনিট ভরে তাহলে এ ভরবে তার 3 গুণ দ্রুত, মানে 3 ইউনিট করে ভরবে। তাহলে এটা কি বেরোলো? এটা বেরোলো এদের কাজের দক্ষতা, অর্থাৎ এফিসিয়েন্সি। আর এফিসিয়েন্সি কোথায় বেরোয়? আমরা দেখছিলাম যে নিচে বেরোয়, তাই না? মানে এখানে এরকম থাকে দিন লসাগু, তারপরে নিচে এখানে এফিসিয়েন্সি বেরোয়। ওরা ডাইরেক্ট এফিসিয়েন্সি দিয়ে দিয়েছে, মানে ক্ষমতা। এর ক্ষমতা সে এখানে ঘন্টা বলুক বা মিনিট বলুক, কিসে বলেছে দেখো মিনিটে। এর ক্ষমতা মিনিটে সে 3 ইউনিট ভরে, আর বি এর ক্ষমতা মিনিটে সে 1 ইউনিট ভরে। বিষয়টা বুঝতে পারলে বলছে 2টি পাইপ একসাথে 32 মিনিটে ট্যাঙ্ক পূরণ করতে পারে। আমরা দেখতে পাচ্ছি এ মিনিটে 3 ইউনিট আর বি মিনিটে 1 ইউনিট, দুটো যোগ করলে 4 ইউনিট পার মিনিটে পূরণ হয়। তাহলে তাদের 32 মিনিট সময় লেগেছে একসঙ্গে। তাহলে টোটাল যে ওয়ার্ক, মানে তোমার হচ্ছে যে ধারণ ক্ষমতা, সেটা কি করে বার করবা? সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা দেখো এখানে বুঝতে হবে যে এ তো 3 ইউনিট করে ভরে আর বি হচ্ছে 1 ইউনিট করে ভরে। টোটাল দেখতে পাচ্ছি এরা পার মিনিটে 4 ইউনিট করে ভরাট করতে পারে। তাহলে তাদের 32 মিনিট সময় লেগেছে, মানে 32 তুমি গুণ করে সঙ্গে সঙ্গে বলবা 4 32 কত? 4 দুগুণি 8, 3 4 12, 128 ইউনিট হয়ে যাচ্ছে টোটাল কাজ। বিষয়টা বুঝতে পারলে? এবার এই 128 ইউনিট যদি টোটাল কাজ হয়, আমাদের বলেছে যে ধীর গতির পাইপ একাই, ধীর গতি পাইপ কোনটা? মানে যেটা কম ভরছিল, এই যে বি, এ তো মিনিটে 1 ইউনিট করে ভরছিল। তাহলে সে হচ্ছে পুরো ট্যাঙ্কটা হচ্ছে তোমার পূরণ করতে তার 128 ইউনিট ভরতে, তার 1 মিনিটে 1 ইউনিট ভরে, 128 ইউনিট ভরতে 128 মিনিট লেগে যাবে। সিম্পল ব্যাপার, বুঝতে পারলে বিষয়টা বুঝতে হবে কিন্তু তোমাকে। এখানে ওরা এফিসিয়েন্সি বা দক্ষতা দিয়েছিল, অর্থাৎ অপশান 2 আমাদের সঠিক উত্তর। চলে যাই পরের প্রশ্নে। না বুঝলে দেখো, যদি কোনো প্রশ্ন তুমি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা। দেখো বলছে যে এবিসির দক্ষতা দিয়ে, আবার এখানে দক্ষতা এফিসিয়েন্সি দিয়ে দিয়েছে। এবিসির দক্ষতা হচ্ছে কত? 2:3:5, তাই তো? এবার বলছে সি 20 দিনে ট্যাঙ্কটি পূরণ করতে পারে। এদের দক্ষতা দেখছি এত, আর সি করে কত দিনে? সি হচ্ছে 20 দিনে ট্যাঙ্কটা পূরণ করে। তাহলে দেখো এটা দক্ষতা সেই সময় সব কিসে বেরোয়? দক্ষতা সবসময় পার মিনিট বলো, পার ঘন্টা থাকলে ঘন্টা, পার ডে থাকলে ডে, এখানে ডেতে দেখতে পাচ্ছি। তাহলে এগুলো হচ্ছে পার ডে, মানে দিন, সব দিন পার দিন, মানে 1 দিনে 5 ইউনিট ভরে সি, বি ভরে 1 দিনে হচ্ছে 3 ইউনিট, আর এ ভরে 1 দিনে হচ্ছে তোমার হচ্ছে 2 ইউনিট। বিষয়টা বুঝতে আমি লিখতে পারছি না, একটু বলে দিচ্ছি, শুনে বুঝে নাও। তাহলে দেখো বলছে সি 20 দিনে ট্যাঙ্কটি পূরণ করতে পারে। তার মানে সি দেখো টোটাল ওয়ার্কটা কি করে বেরোবে, নিজের ব্রেনটাকে কাজে লাগাও।
সি একদিনে 5 ইউনিট ভরে, সে এই যে পুরো জলটা, সেই পুরো জলটা ভরতে তার 20 দিন লেগে গেছে। তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলবা একদিনে 5 ইউনিট ভরলে 20 দিন তার লেগেছে ট্যাঙ্কটা পূরণ করতে। তাহলে 5 দুগুণি 10 অর্থাৎ 100 ইউনিট, মানে 5 কুড়ি 100 অর্থাৎ 100 ইউনিট হয়ে যাচ্ছে টোটাল ওয়ার্ক, এইটুকু নাই। এবার বলছে এ এবং বি তোমার হচ্ছে ট্যাঙ্ক পূরণ করতে কত সময় লাগবে। এ আর বি এর ক্ষমতা কি, এ আর বি এর দক্ষতা বা ক্ষমতা হচ্ছে এরা দেখতে পাচ্ছি 3 2 5 ইউনিট করে হচ্ছে ভরে। তাহলে হচ্ছে 100 ইউনিট ভরতে কত লাগবে, 5 কুড়ি 120 দিন সময় লেগে যাবে। অপশান 2 আমাদের সঠিক হতো। বিষয়টা বুঝতে পারলে পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন দেখো কি বলছে, যে একটি পাম্প একটি ট্যাঙ্কে 1200 লিটার জল ভর্তি করে, তাতে এটি 60% খালি থাকে। দেখো প্রশ্ন পড়ে তোমাকে বুঝতে হবে, একটা পাম্প রয়েছে, সে কিনা কি করে, একটা ট্যাঙ্কের, এই যে একটা ট্যাঙ্ক ধরলাম, তাতে 1200 লিটার জল ভরেছে, আর দেখা গেল তাতে 60% জল খালি রয়েছে। যে জায়গাটা খালি অংশ, কত অংশ, 60% খালি রয়েছে। তাহলে এখান থেকে তুমি এটা তো বলতে পারো যে 40% জল ভরাট হয়ে গেছে এই পুরো ট্যাঙ্কটার, অবশ্যই বলতে পারো, ওরা সেটাই বলে দিয়েছে। যে তাহলে এখান থেকে দেখো তুমি এটা বলতে পারবে যে 40%ই সমান 1200 লিটার, 1% সমান কত, 1200/40। আর আমাদের জানতে চেয়েছে ট্যাঙ্কটি কানায় কানায় পূর্ণ করতে আরও কত পরিমাণ জল ভরতে হবে। ট্যাঙ্কটি কানায় কানায় ভরাট করার জন্য আরও 60% জল ভরতে হবে, বাই 60। ব্যাস এইটুকুনি, আর কিছু ছিল না। 0 0 কাটলে 4 দিয়ে কাটলে 3 4 12 0, আর 30 60 গুণ করলে হয় 1800 লিটার তোমাকে আরও ঢালতে হবে, তাহলে একদম কানায় কানায় ভরে যাবে। বিষয়টা বুঝতে পারলে চলো পরের প্রশ্ন দেখো কি বলছে। বলছে যে পাইপ এ এবং বি একসাথে 10 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে, পাইপ বিসি একসাথে 12 ঘন্টার মধ্যে ট্যাঙ্কটা পূরণ করতে পারে, আর এসি 15 ঘন্টার মধ্যে একই ট্যাঙ্ক পূরণ করতে পারে। বলছে কত ঘন্টায় পাইপ বি একাই পাইপ বি মানে কেবল শুধু বি তোমার ট্যাঙ্কটা পূরণ করবে। সঙ্গে সঙ্গে যেমন বলবে আমরা সেভাবে পাতিয়ে যাব আর কাজ করব। আমরা আগে কজন কাজ করে সেটা খুঁজবো। আমরা দেখছি এবি একসাথে, এবি এ প্লাস বি একসাথে 10 ঘন্টায়। তারপরে বলছে বিসি বি প্লাস সি একসাথে 12 ঘন্টায়, আর এসি এ প্লাস সি একসাথে 15 ঘন্টায় কাজ করে। এবার আমরা তো জানি এদের লসাগু বার করলেই সেটাই হয়ে যাবে ট্যাঙ্কের জল ধারণ ক্ষমতা। সঙ্গে সঙ্গে তুমি এখানে বলবে দাদা যে 60 হয়ে যাচ্ছে এদের লসাগু। তাহলে এখানে দেখো 60 ইউনিট, সবসময় এগুলো কিছু ইউনিটে, দক্ষতা বলো, তারপরে এটা মানে মোট জলের পরিমাণ বা ট্যাঙ্কের জল ধারণের পরিমাণ, এটা সব ইউনিটে রাখবা, ঠিক আছে। ওপরে কিন্তু সব দিন ঘন্টা মাস যাই বলুক সেগুলো উপরে। তাহলে এখানে সঙ্গে সঙ্গে তুমি বলবা যে 10 দিনে করে এত ইউনিট, তাহলে পার ডেতে কত করে। সঙ্গে সঙ্গে বলবা দেখো কাটলে পরে 6, লেখাটা দেখে নাও, হচ্ছে 6 ইউনিট পার ডে। এখানে দিন বলেছে না, ঘন্টা, ঘন্টা পার আওয়ার, ঠিক আছে। আর এখানে 5 বারং 60 মানে 5 এখানে ইউনিট পার আওয়ার। আর এসির ক্ষেত্রে কী হবে, একটু কষ্ট করে লেখাটা বুঝে নিতে হবে, হ্যাঁ একটু কষ্ট করে বুঝে নাও। এসির ক্ষেত্রে দেখো 15 দিয়ে কাটলে 4 15 60 মানে 4 ইউনিট পার আওয়ার। এবার ওরা বলছে ঠিক আছে, সব ঠিক আছে, শুধু বি একা ট্যাঙ্কটা বা তুমি ভরো। দেখো তুমি এখানে কি দেখতে পাচ্ছ, তুমি এখানে দেখতে পাচ্ছ এবি 6 ইউনিট, মানে পার সব ঘন্টায় হচ্ছে, পার ঘন্টায়। বিসি 5 ইউনিট আর এসি হচ্ছে 4 ইউনিট। তাহলে তুমি যোগ করো 1 ঘন্টায়, দেখো এরা সবাই মিলে কি কাজ করছে। দেখো এখানে বলবা যে 6 আর 5 হচ্ছে কত দাদা, 11, 11 হচ্ছে 15 ইউনিট ভরছে এ প্লাস বি, বি প্লাস সি আর এ প্লাস সি, তাই না। তার মানে এগুলো তুমি যদি সব যোগ করো সঙ্গে সঙ্গে বলবা যে 2, দেখো আমি এখানে লিখতে পারছি না বলে তোমাকে ভালো বোঝাতে পারছি না, 2 এ প্লাস বি প্লাস সি, সি এটা, হ্যাঁ সি সমান আমরা দেখলাম 15 ইউনিট পার আওয়ারে, এইটাই তো। এবার 2 দিয়ে তুমি কাটো, 2 দিয়ে 15 কাটলে 7 ইউনিট পার আওয়ারে, শুধু এবিসি। আমরা এখানে 2 কোথায় পেলাম এটা বুঝতে হবে, কিন্তু দেখো এ দুটো আছে, বি দুটো আছে, সি দুটো আছে, তারপরে দুটো করে আছে, তাই 2 কমন নিলাম, তাহলে শুধু এ প্লাস বি প্লাস সি হয়ে গেল। বিষয়টা বুঝতে পারলে, তাহলে শুধু এ প্লাস বি প্লাস সি 7.5, 15 অর্ধেক 7.5 ইউনিট পার ঘন্টায় করে। তাহলে আমাদের বলতে শুধু বি, দেখো শুধু বি বার করতে গেলে এবিসি থেকে শুধু আমি এখানে বোঝাই, এ বি
ওফো, লিখতে না খুব প্রবলেম। এবিসি থেকে যদি আমরা এসি বাদ দিয়ে দিই, এ প্লাস সি বাদ দিয়ে শুধু বি পড়ে থাকে, তাই না? তাহলে দেখো এসি কি করে, পার ঘন্টায় এসি, এসি ভালো করে তুমি বুঝতে পারছো তো? দেখো এখানে এইখানটায় বলছি আমি, এসি যদি পার ঘন্টায় 4 ইউনিট তোমার হচ্ছে ভরাট করে, আর এবিসি যদি পার ঘন্টায় 7.5 ইউনিট ভরাট করে, তাহলে শুধু ঘন্টায় শুধু বি পড়ে থাকে কত ঘন্টা, তোমার হচ্ছে 3.5 ইউনিট। ঘন্টায় 3.5 ইউনিট তোমার কি করে, 3.5 ইউনিট শুধু বি ঘন্টায় পূরণ করে। তাহলে টোটাল 60 ইউনিট কেটে দিলাম, হ্যাঁ, টোটাল 60 ইউনিট। এই টোটাল 60 ইউনিটকে তোমার হচ্ছে 3.5 ইউনিট করে তো বি ভরাট করে। কত দেখো, এটাই শুধু কাটাকাটি করো, দেখো দশমিক তুললে পরে 10 বাড়িয়ে দিলে, 5 দিয়ে কাটলে এখানে হচ্ছে 5 7টা 35, 5 দিয়ে কাটলে 2, অর্থাৎ 60 দুগুণে 120/7 ঘন্টা সময় লাগবে। অপশান 1 আমাদের সঠিক হতো। বিষয়টা বুঝতে হলে আমি মানে ভালো করে, এই আমার বুঝতেই পারছো যে সেট আপটা সেরকম ভালো নয় বলে আমি না অতটা ভালো করে তোমাকে বোঝাতে পারলাম না। তবুও যদি কোনো সমস্যা আমাকে একটু কমেন্টে জানাবা। পরের প্রশ্ন দেখো, বলছে যে এ এবং বি যথাক্রমে 60 এবং 90 মিনিটে ট্যাঙ্ক পূরণ করতে পারে, সি এর সাহায্যে ট্যাঙ্কটি 45 মিনিটে ভরা হয়। এখানে তোমাকে ভাষা বুঝতে হবে, ভালো করে বুঝবে। ওরা বলছে এ কি করে 60 মিনিটে ভরে আর বি 90 মিনিটে ভরে। বলছে সি এর সাহায্যে কি করলো, এ আর বি দুজনা মিলে সি কে ডেকে আনলো, ডেকে এনে তার সাহায্যে মানে এ প্লাস বি প্লাস সি, মানে সি এর সাহায্যে তারা কি করলো, 45 মিনিটে ট্যাঙ্কটা 50 লিখলাম কেন একটু দেখে নাও, 45 হবে, হ্যাঁ, 45 মিনিটে ভরা হয়। বলছে এ এবং সি এর কাজের দক্ষতার অনুপাত নির্ণয় করে। বেশ ভালো কথা, আমরা এবার কি করব, লসাগু বার করব, সেটাই হয়ে যাবে টোটাল তোমার হচ্ছে ট্যাঙ্কের জল ধারণ ক্ষমতা, সেখান থেকে আমরা দক্ষতা পেয়ে যাব। দেখো এদের লসাগু কত বলো, 90 দিয়ে তোমার হচ্ছে 60কে যায় না, 90 দুগুণি কত, 180, 180, 180কে সবগুলো দিয়েই কাটা যায়, তাই না? দেখো সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা 60 দিয়ে যদি এটাকে কাটি কত হচ্ছে বলো, 3 ইউনিট, 3 ইউনিট পার হচ্ছে কি বলছে মিনিট, তাই তো, পার মিনিট। মানে এর দক্ষতা কি, এ হচ্ছে পার মিনিটে 3 ইউনিট করে ভরে, বেশ ভালো কথা। বি এর দক্ষতা কি, বি এর দক্ষতা হচ্ছে 2 ইউনিট পার মিনিটে, 2 ইউনিট পার মিনিটে ভরে। আর এ বি সি এর দক্ষতা তোমার বার করো, দেখো 45 যেটাকে ভাগ করলো হচ্ছে 4 হবে, 4 ইউনিট পার মিনিটে, তাই না? এবার আমাদের শুধু চেয়েছে যে এ আর সি এর দক্ষতার অনুপাত। সিম্পল, খুবই সহজ সরলভাবে আমরা দেখতে পাচ্ছি এর দক্ষতা 3, সি এর দক্ষতা বার করবা। দেখো তুমি একটা জিনিস বলো আমাকে, তুমি একটা জিনিস আমাকে বলো, এ বি সি, এ প্লাস বি প্লাস সি সমান যদি মিনিটে 4 ইউনিট হয়, আর এখানে এ 3 আর বি 2, তাই তো, 3 2 5 ইউনিট হয়, তাহলে 5 ইউনিট আর এদিকে 4 ইউনিট। দেখো এখান থেকে যদি তুমি শুধু এ প্লাস বি বাদ দাও, তাহলে পরে শুধু সি পড়ে থাকে। তাহলে দেখো 5 থেকে যদি তোমার হচ্ছে 4 বাদ দাও, তাহলে কত থাকছে, 1 পড়ে থাকছে। এবার এখানে দেখো, এখানে একটা কম হচ্ছে, তাই না? অনেকে মনে করছে তাই এখানে তো কম হয়ে গেল, তাহলে কম হলে কি করে হবে, তাই না? এটা তো 5 হওয়ার কথা ছিল, এটা চাই দুটো মিলিয়ে 4 হয়, এরকম হলে পরে ভালো হতো, তাই না? কিন্তু এখানে কম হচ্ছে এই কারণে, সি নলটা হয়তো জল খালি করে, সেই জন্য এখানে কম হচ্ছে, অর্থাৎ মাইনাসে চলে আসছে। বিষয়টা বুঝতে পারছো? মানে এ বি এখান থেকে এটা তো 4, আর সেখান থেকে এদের দুজনার বাদ দাও 5, -5 বাদ দিলে পরে -1 হচ্ছে। মানে মাইনাস মানে কি হচ্ছে, খালি হয়, কোনো সমস্যা নেই। তাহলে সি সমান আমরা পেলাম 1, তাহলে 3:1, এই হয়ে যাবে আমাদের দক্ষতার অনুপাত। বিষয়টা বুঝতে পারলে দেখো এই বিষয়টা কিন্তু বুঝবে, আমি বলে দিচ্ছি আবার, এ প্লাস বি প্লাস সি, হয়তো অনেকে বুঝলে না। আর আমরা দেখলাম এ মানে এ প্লাস বি, এর ছিল হচ্ছে কত, 5ই তো, না 3 ছিল, 3 আর এর 2, তাহলে 3 2 5 ইউনিট, আর এদের 3 জনার মিলিয়ে 4 ইউনিট। তাহলে এইটা থেকে তো তুমি এইটা বাদ দিবা, তাহলেই তো সি পাবে। তাহলে 4 থেকে যদি তুমি 5 বাদ দাও, -1 হচ্ছে, -1 বোঝাচ্ছে কি, -1 বোঝাচ্ছে যে ওই যে খালি করে, সি নলটা কি করে, ফেলে দেয়, খালি করে, ওই জন্য মাইনাস চিহ্নটা এসেছে। কোনো সমস্যা নেই, এই একই হবে, সি এর ক্ষমতা মিনিটে ওই একই হবে। তাহলে সি যদি 1 হয়, এ তো 3 রয়েছেই, 3:1, এইটুকুই, আর কিচ্ছু নেই, ভয় পাবা না। চলো পরের প্রশ্ন দেখো।
পরের প্রশ্নটা দেখো কি বলছে, বলছে নল এ এবং বি যথাক্রমে 18 ঘন্টা এবং 24 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। যখন নল সি একাই তোমার হচ্ছে 30 ঘন্টার মধ্যে সম্পূর্ণ ট্যাঙ্ক খালি করতে পারে। বলছে নল এ এবং বি একসাথে 6 ঘন্টার জন্য খোলা হয় এবং তারপর এ বন্ধ করা হয় এবং সি তৎক্ষণাৎ খোলা হয়, আবার নল এ বন্ধ করা হয়, এরকম বলেছে। কোনো ব্যাপার না, তুমি এত বড় প্রশ্ন থেকে কখনোই ভয় পাবে না, একদম ইজি। সবসময় একটা জিনিস মাথায় রাখবা, আমি তোমাকে যেভাবে বলেছি সেইভাবে তুমি বসাতে বসাতে যাবা, যা বলবে তাই তুমি করতে করতে যাবা, দেখবো অটোমেটিক্যালি সঠিক উত্তর চলে আসতে বাধ্য। দেখো আমি একটু ছোট করি, নাহলে আমি ধরাতে পারবো না, ঠিক আছে। সঙ্গে সঙ্গে তুমি কি বলছো দাদা, এ নলটা আমরা দেখতে পাচ্ছি এ নল 18 ঘন্টায় ভরাট করে, বি নলটা হচ্ছে 24 ঘন্টায় ভরাট করে, আর সি নাম্বার আর একটা নল আছে সে বদমাইশি করে কি করলো 30 ঘন্টায় সব ফেলে দিল, অর্থাৎ খালি করে। এবার ওরা বলছে এবার আমরা কি করব, সঙ্গে সঙ্গে ওই যে টোটাল ইউনিট বার করব। দেখো তুমি এখানে বলবা দাদা লসাগু করো, 18 24 30 লসাগু বলো কত হবে। দেখো এখানে করেই নি, হ্যাঁ 6 গুণ 3 6 18 হয়, এখানে 4 ছক 24 হয়, আর এখানে 5 ছক 30 হয়, তাই না। তাহলে যেটা কমন থাকে সেটা একবার আমি তোমাদের শিখিয়ে দিয়েছি। আর 3 4 আর 5 এর লসাগু কত, 4 হচ্ছে 20, 3 গুণ 60 60, অর্থাৎ 6 6 34 360, 360 হয়ে গেল টোটাল ইউনিট, মানে জল ধারণ ক্ষমতা। এবার সঙ্গে সঙ্গে এ বলো, এ হচ্ছে পার ঘন্টায় কি করবে, দেখো 18 দুগুণে 36, অর্থাৎ 20 ইউনিট পার আওয়ারে। বি এর ক্ষেত্রে হবে দেখো 24 দিয়ে কাটলে 15 হবে, 15 ইউনিট পার আওয়ারে। আর সি এর ক্ষেত্রে কি হবে, দেখো 30 দিয়ে কাটলে হচ্ছে তোমার সি এর ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে 12 ইউনিট পার আওয়ারে তোমার হচ্ছে কি হয়, এ কিন্তু খালি করে, মাথায় রাখবা এ খালি করে। এবার আমাদের যেমন বলবে আমরা তেমন করব। ওরা বলছে দেখো নল এ এবং বি একসাথে 6 ঘন্টার জন্য খোলা হয়, বেশ ভালো কথা। এ হচ্ছে 20 ভরে ঘন্টায়, আর হচ্ছে বি, তাই না, এ আর বি হচ্ছে 15 ভরে। তাহলে দুজনা মিলিয়ে তুমি বলবা দাদা 20 30 আর 5 35, মানে ঘন্টায় 35 ভরে, 35 ইন্টু 6 ঘন্টায় কতটা, দেখো 6 35 কত, সঙ্গে সঙ্গে বলবা হচ্ছে 210 ইউনিট ভরে ফেলেছে কে, এ আর বি মিলে, কত ঘন্টায় 6 ঘন্টার মধ্যে ভরে ফেলেছে। এবার তুমি আমায় বলো 210 ইউনিট ভরা হয়ে গেছে 360-এর মধ্যে, থাকে কতটা 210, একটু লেখাগুলো কষ্ট করে বোঝা ছাড়া আমার উপায় নেই। তাহলে থাকে কতটা, তুমি বলবো দাদা 150 ইউনিট থাকে, 150 ইউনিট। আর জল মানে ট্যাঙ্কটার মধ্যে জল রাখতে হবে, তাহলে মানে 150 ইউনিট বেঁচে রয়েছে, বিষয়টা বুঝতে পারছো তো। এবার তারপরে দেখো, তারপরে এ নল বন্ধ হয়ে যায়, এ কে তুমি বন্ধ করে দিলে, বন্ধ করে দেওয়ার পরে তৎক্ষণাৎ মানে সি তৎক্ষণাৎ খোলা, তৎক্ষণাৎ সি কে খুলে দেওয়া হলো, সি কই, এই যে সি, সি কিন্তু খালি করে, মাথায় রাখবা। তৎক্ষণাৎ সি খোলা হলো, বলছে বি এর সাথে, মানে ওই যে বি আর সি, বি তো চলছিলই। তাহলে বলছে যে নল এ বন্ধ করার পর বলছে সম্পূর্ণরূপে ট্যাঙ্কটি পূরণ করতে বি এবং সি এর কতটা সময় লাগবে। মানে এই যে এবার তো কারা কাজ করবে 6 ঘন্টার পরে, এবার বি আর সি দুজনা মিলে কাজ করবে। দেখো এ হচ্ছে 15 ইউনিট করে তোমার ঘন্টায় ভরে আর 12 ইউনিট ফেলে দেয়, তাহলে ঘন্টায় কি দাঁড়াচ্ছে, ঘন্টায় 3 ইউনিট করে দাঁড়াচ্ছে। তাহলে 3 ইউনিট করে যদি ঘন্টায় দাঁড়ায়, আর রয়েছে কত, আর তো 150 লিটার রয়েছে, মানে 150 লিটার বলতে কি আমি সাপোজ ধরলাম 150 ইউনিট রয়েছে, ইউনিটে বোঝাচ্ছি, ইউনিটে বোঝো। তাহলে হচ্ছে 3 দিয়ে কাটলে 50 হচ্ছে, বিষয়টা বুঝতে পারলে। তাহলে 50, এটা কি ঘন্টায়, যে 50 ঘন্টা সময় লেগে যাবে, এইটুকুনি আর কিছু না। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বোঝাতে পারলাম কি, দেখো এই সেট আপের জন্য আমি কিন্তু অত ভালো করে বোঝাতে পারছি না, একটু কষ্ট করে বুঝি না ছাড়া উপায় নেই। দেখো বলছে দেখো একটি ইনলেট নল, ইনলেট মানে এটা ভরাট করে নল আর কি, আমি এ নল ধরলাম, ইনলেট দেখো আমি এ না দিয়ে ধরে আই ধরলাম, ঠিক আছে, যে 2 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করে, এবং যখন একটি আউটলেট তোমার হচ্ছে নলটা 4 ঘন্টার মধ্যে খালি করে, মাইনাস চিহ্ন। এবার বলছে যে হচ্ছে কি, যে খালি ট্যাঙ্ক দুইটি নল থেকে 1 ঘন্টায় ভরাট করা হয়েছিল। আগে দেখে নিই কত তোমার হচ্ছে টোটাল ইউনিট কত, সেটা দেখতে পাচ্ছি 4। এবার বলছে 1 ঘন্টায় ভরাট করা হয়েছিল দুটি নল থেকে, দেখো ভালো করে বুঝবে, খালি ট্যাঙ্কটা খালি ছিল। এবার বলছে দুটি হচ্ছে নল থেকে 1 ঘন্টায় ভরাট করে, 1 ঘন্টায় এরা কী করবে, আগে এদের দক্ষতা বার করো, এখানে হচ্ছে 2 ইউনিট পার আওয়ারে, তো হ্যাঁ আওয়ারে। আর এই যে বার করে দিচ্ছে জল আউটলেট কি করছে, এরা হচ্ছে 1 ইউনিট,
4 দিয়ে 4কে ভাগ করে দেখো 1 ইউনিট পার আওয়ারে, তাহলে 1 ঘন্টায় কি হবে, 1 ঘন্টায় 1 ইউনিট জল ভরেছে। তারপরে বলছে তারপরে কেউ আউটলেট নলটা বন্ধ করে দিল, এখন ট্যাঙ্কটি পূরণ করতে মোট কত সময় লাগবে। দেখো 4 ইউনিট তো টোটাল হচ্ছে ধারণ ক্ষমতা, 1 ইউনিট হয়ে গেছে, বাকি রয়েছে 3 ইউনিট। এবার এই 3 ইউনিট কে করবে, ওই আউটলেটটা বন্ধ করে দিয়ে, ওরা বলে দিয়েছে যা বলবে তাই করবো, আউটলেট বন্ধ করে দিয়েছে, ইনলেট কি করবে, সে ঘন্টায় 2 ইউনিট ভরে, 3 ইউনিট ভরতে কত সময় লাগবে, 3 দিয়ে তুমি 2কে ভাগ করলে হচ্ছে বলবো 1.5 হচ্ছে 1.5 মানে কি বস, 1.5 মানে 1.5 ঘন্টা। বিষয়টা বুঝতে পারছো, দেখো 1.5 ঘন্টা কোথায় রয়েছে, এই যে 1 ঘন্টা 30 মিনিট হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। বিষয়টা বোঝা গেল। চলো তো এবার আমরা জিআই থেকে দেখবো আসন বিন্যাসের পার্ট 2। দেখো বস এখানে আমি 2018 থেকে 23 পর্যন্ত যতগুলো পুলিশের এক্সাম হয়েছিল সেখানে আমি মোটামুটি ওই 15-16টা মতো প্রশ্ন পেয়েছি, সেই প্রশ্নগুলোই আজকে একটু আলোচনা করে নেবো। দেখো একদম হালুয়া কিচ্ছু না, আমি তোমাকে দেখিয়ে দিয়েছি যে কীভাবে এই প্রশ্নগুলো সমাধান করতে হয়, যা বলবে আমরা সেই অনুযায়ী কাজ করব, দেখবা অটোমেটিক্যালি উত্তর চলে আসবে। বলছে একটি সারিতে কিছু বালক উত্তর দিকে মুখ করে বসে আছে, বেশ ভালো কথা, আমরা এটা ধরলাম উত্তর দিক, এইদিকে সবাই মুখ করে বসে আছে কিছু বালক। তা বলছে এ বাঁ দিক থেকে 16তম, তাহলে সবাই যদি এই দিকে মুখ করে থাকে, তুমি নিজেকে দাঁড় করিয়ে দাও এইখানে, তুমি যদি উত্তর হচ্ছে এইটা, এই উত্তর দিকে যদি এইদিকে মুখ করে থাকো, তোমার বাঁ দিক কোনটা, এটা বলবা বাঁ দিক, আর এটা হচ্ছে ডান দিক, তাই তো। এবার বলছে যে এ বাঁ দিক থেকে 16তম, এই বাঁ দিক থেকে এই জায়গাটায় রয়েছে ধরো তুমি, আর এটা হচ্ছে কততম, 16তম। বলছে এবং সি ডান দিক থেকে 16তম স্থানে রয়েছে, ডান দিক থেকে, তাহলে এই যে এই দিক থেকে সি ধরো, এইখানে সি রয়েছে, এটা হচ্ছে 16তম। বোঝা গেল, যা বলবে তুমি তাই করবা। বলছে দেখো বি এর ডান দিক থেকে 4র্থ স্থানে রয়েছে, এ তো এখানে বসেছে আর এই দিক মুখ করে বসেছে উত্তরে, তাহলে ডান দিক এই দিকে পড়ছে, ডান দিক থেকে 4র্থতম এখানে বি, কততম, 4র্থতম, কার থেকে, এর থেকে। এবং সি এর বাদিক থেকে 5ম স্থানে রয়েছে, এই বির কথাই বলছে আর কি, বি আবার সি এর বাদিক থেকে 5ম স্থানে, মানে যেখানে বসেছে সেটা বাদিক থেকে ধরো, তাহলে পরে 5ম স্থানে হচ্ছে। ব্যাস, এবার বলছে যে সারিতে মোট কতজন বালক রয়েছে, তুমি তো খুব ভালো মতনই বুঝতে পারছো, এইটুকু তো 16 জন রয়েছে, এর মধ্যে এদিকে 16 জন রয়েছে, 32 জন তো অলরেডি হচ্ছেই। এবার এখান থেকে বিয়ের স্থান 4র্থতম, এখান থেকে 5মতম, তাহলে সঙ্গে সঙ্গে বলবো এখানে 4 আর এখানে 5, 5 আর 4 যদি যোগ করো 9 হয়, 32 আর 9 যদি করো তাহলে কত হচ্ছে বলো, 32 আর 9 হচ্ছে তোমার 41। এবার এই 41কে আমাদের সঠিক উত্তর হবে, কখনোই নয়, কারণ আমরা লাস্টে যে মাঝখানে রয়েছে এই যে বিকে যখন ধরলাম, এদিক থেকে 4 ধরেছি, এদিকে 5 ধরেছি, মানে বিকে এখানে ডবল ধরা হয়ে গেছে, সবসময় এখান থেকে -1 করবা, অর্থাৎ 40 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যে সারিতে 40 জন রয়েছে। বিষয়টা বুঝতে পারলে, ওখানে কিন্তু বিকে ডবল ধরেছিলাম, এদিক থেকে 4 এদিক থেকে 5, তাহলে বিকে 2বার ধরলাম না, সেই জন্য আমরা -1 করলাম, বুঝতে পারলে। চলো দেখো সেম টাইপের আরেকটা প্রশ্ন, এটাও এসেছিল WB কনস্টেবল মেন্স 2018। বলছে ছাত্রদের একটি সারিতে সুমিত বাদিক থেকে, তুমি সাপোজ ধরো সবাই এই দিকে মুখ করে আছে, তাহলে এটা লেফট আর এটা রাইট হচ্ছে। তা বলছে যে হচ্ছে কি সুমিত বাদিক থেকে 16তম, এই যে বাদিক থেকে হচ্ছে এখানে রয়েছে সুমিত, আমি এখানে এস ফর সুমিত ধরলাম, ঠিক আছে, ও হচ্ছে কততম রয়েছে, 16তম। এবং বিপুল ডান দিক থেকে 8মতম, ডান দিক থেকে যদি আমি ধরি তাহলে এই সব জায়গায় আমি ধরলাম, এখানে বিপুল রয়েছে যে কততম, 18তম, ঠিক আছে। বলছে যে আমন সুমিতের ডান দিকে 11তম স্থানে এবং বিপুলের ডান দিকে 3য় স্থানে থাকলে ছাত্রের সংখ্যা কত। দেখো আমন কি বলছে, আমন সুমিতের ডান দিকে, এই যে সুমিতের ডান দিক কোনটা, এই দিকটা, ডান দিকে কততম, 11তম, ডান দিকে 11তম। এবার এখানে দেখো তুমি ছবিটা কেমন হবে, আমি একবারে বলছি, ডান দিকে 11তম এবং বিপুলের ডান দিক ছাড়িয়ে চলে গেছে, মানে বিপুলের ডান দিক কোন দিক পড়ছে, এই দিক পড়ছে না, তাহলে বিপুলের ডান দিকে এখানে রয়েছে আমন, এইটুকু না হচ্ছে কত, বিপুলের ডান দিকে 3য়তম, আর যদি তুমি এখান থেকে ধরো যে সুমিতের দিক কাছ থেকে ধরো, তাহলে সেটা হয়ে যাচ্ছে 11তম। তাহলে বিষয়টা বুঝতে পারলে, তাহলে এইটুকু তো 16,
আর হচ্ছে এই বিপুলের এইটুকু না 18, 16 আর 18 কত 34, 34 জন তো হচ্ছেই। এবার আমনকে তুমি দেখো এখান থেকে এই টোটালটা কতটা, এখান থেকে টোটালটা হচ্ছে 11, তাই না? এই টোটালটা যেহেতু 11 হচ্ছে, তাহলে তুমি এখানে দেখো এইটুকু নাও নিতে পারো, তুমি কোনো অসুবিধা নেই। এটুকু তোমাকে তুমি যদি মনে করো যে এটুকু তুমি নিবা না, তাতেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তুমি একবারে তো এতটা নিয়ে নিচ্ছ যে হচ্ছে 11তম হচ্ছে, আর এখান থেকে হয়ে যাচ্ছে তোমার হচ্ছে চতুর্থতম। তাহলে এই 4টা তুমি বাদ দিয়ে দিবা 11 থেকে। যদি তুমি, কারণ এটা তো এক্সট্রা ছাড়িয়ে গেছে, বিষয়টা বুঝতে পারলে? 11 থেকে যদি তুমি 4 বাদ দাও তাহলে কত হচ্ছে বলো? হয়ে যাচ্ছে 7 হয়ে যাচ্ছে। তাহলে এই 34 আর 7 যোগ করে তুমি বলবা দাদা 41তম হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। বিষয়টা বুঝতে পারলে? মানে এই জায়গাটাই শুধু একটু বোঝা, এই জায়গাটাই একটু বোঝার বিষয় ছিল। এই যে এইটুকু না, আমরা ডাইরেক্ট এখান থেকে এই পর্যন্ত নিয়ে নিয়েছি, তাই না? এখান থেকে এই পর্যন্ত নিয়ে নিয়েছি, তাহলে এই 4টা আমরা কি করলাম, ওই বাদ দিয়ে দিলাম ওখানে এই 11 থেকে, কারণ এটা তো ডবল ধরা হয়ে যাচ্ছে, কারণ এই টোটালটা ছিল এপাশে 18, সেই জন্য। বিষয়টা ধরতে পারলে কি? যদি না বুঝতে পারো আমাকে বলবা, কিন্তু এখানে 41 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলে আসি পরের প্রশ্ন, দেখো কি বলছে। এই যে কয়েকজন ব্যক্তি রয়েছে, এরা একটি সারিতে বসে আছে, এস এবং জেড কেন্দ্রে বসে। আগে দেখো কজন, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন রয়েছে। কজন রয়েছে বস? 6 জন রয়েছে, তাই না? কটা হলো দেখো তো, 3 3 6, হ্যাঁ। এবার বলছে যে জেড আর এক্স রয়েছে কেন্দ্রে, তার মানে কেন্দ্রে মানে মাঝখানে। এখানে জেড এক্স থাকতে পারে অথবা এখানে জেড এক্স এইভাবেও থাকতে পারে, কোনো অসুবিধা নেই, এরা কেন্দ্রেই রয়েছে। বলছে এ ও পি দুধারে বসে আছে, হয় এখানে এ অথবা পি, আর না হলে এখানে এ অথবা পি। বিষয়টা বুঝতে পারছো? বলছে আর আর এ এর বাঁ দিকে বসলে, আর যদি এ এর বাঁ দিকে বসে তাহলে তুমি এখান থেকে বুঝতে পারবে, দেখো বুঝতে হবে তোমাকে। আর এ এর বাদিক, এ এর বাদিক, এ আমি যদি এখানে এ রাখি, এর বাদিক কোন দিক পড়ছে সবাই? তুমি নিজেকে দাঁড় করাও, তুমি এখানে দাঁড়িয়ে আছো এদিক মুখ করে, তোমার বাদিক কোন দিক পড়ছে? এদিক পড়ছে না? তাহলে এর বাদিকে তো আর কেউ নেই, তার মানে একে এখানে বসাতে হবে, তাহলে এর বাদিকে এই দিক পড়ছে, সেখানে আর রয়েছে। বিষয়টা বুঝতে পারলে? তাহলে বলছে যে পি এর ডান দিকে কে বসে, দেখো এখানে, তাহলে এখানে যদি এ বসে তুমি সঙ্গে সঙ্গে বলবা এখানে তাহলে পি বসবে, কারণ এরা দুজনাই রয়েছে দুই ধারে, এই যে বলেই দিয়েছে এখানে পি রয়েছে। তাহলে পি এর ডান দিকে এখানে কে বসবে? ফাঁকা জায়গা, কে বাকি ছিল দেখো তো? এক্স বাকি ছিল, এক্সটাই বসে যাবে। বিষয়টা ধরতে পারলে আমি কি বলতে চাইলাম? শুধু পড়ে তোমার দিমাগটাকে কাজে লাগাতে হবে, আর কিচ্ছু না। দেখো এই প্রশ্নটা হচ্ছে ডব্লিউবি কনস্টেবল মেন্স 2019-এর প্রশ্ন। বলছে রাজু, মহেশ, দীনেশ, সুরেশ এবং গীতা একটি সারিতে বসে আছে। গীতা দীনেশের পাশে বসে নেই, সুরেশ রাজুর পাশে বসে নেই, মহেশ রাজুর পাশে বসে আছে, গীতা সুরেশের পাশে বসে নেই। তাহলে শাড়িটা কীরূপভাবে সজ্জিত? ঠিক আছে, তোমাকে এখানে দেখো অপশান দিয়ে দিয়েছে, মানে আমি তো বলেই দিয়েছি অপশান দিয়ে দেওয়া মানে 50% যে কোনো ক্ষেত্রে, ম্যাথ বলো, জিকে বলো, জিআই বলো, অপশান দিয়ে দেওয়া মানে কি তোমার 50% তোমাকে করে দিয়েছে ওরা, বাকি 50% শুধু দেখে তোমাকে সঠিকটা করে আসতে হবে। দেখো যে কোনো জিকের ক্ষেত্রেও কিন্তু তুমি অপশান দেখলে কিন্তু তুমি খুব সহজে উত্তরটা করতে পারো। এমনিতেও যদি প্রশ্ন কেউ যদি মুখে ধরে, তুমি যদি বলতে বলে, যদিও বা কোনো প্রশ্ন না বলতে পারো তুমি, কিন্তু অপশান দেখলে কিন্তু সঠিক উত্তরটা বলতে পারো। সেই জন্য আমি বলি সবসময় যে 50% পরীক্ষায় ওরা করে দেয়, বাকি 50% আমাদের শুধু দেখে ব্রেনটাকে খাটিয়ে করে আসতে হবে। দেখো এখানে বলছে কি, প্রথমেই বলছে যে সুরেশ, দেখো এখানে এই যে এখানে 1 মিনিট দেখে নাও, বলছে গীতা দীনেশের পাশে বসে নেই, আবার বলছে এখানে গীতা সুরেশের পাশে বসে নেই। দেখো গীতা, তুমি অপশানে চলে যাও, গীতা দীনেশের পাশে এখানে হয়েছে, হবে না, গীতা দীনেশের পাশে বসবে না, গীতা সুরেশের পাশেও বসবে না, এই দুটো বাদ হয়ে গেল অলরেডি। এখানে দেখি তো, গীতা দীনেশ অথবা সুরেশ কারোর পাশেই বসবে না, এটাও বাদ, অপশান 3 আমাদের উত্তর। কারণ এখানেই কেবল গীতা এমন জায়গায় বসেছে যার পাশে দীনেশ নেই অথবা সুরেশও নেই। বিষয়টা বুঝতে হলে অপশান দেওয়া মানে খুব সহজে না, যদি এরকম দুটো অপশানে বেরোতো তাহলে পরেরটা দেখে আমরা আরেকটু যাচাই করে নিতাম। বিষয়টা বুঝতে পারলে? দেখো বলছে পি কিউ এর থেকে বেটো, কার থেকে? কিউ এর থেকে পি বেটো মানে কি, আমি হচ্ছে নিচে লিখলাম, ছোট দিয়ে বোঝায় আর কি বেটো, তাই নিচে লিখলাম, বুঝতে পারছো? বলছে কিন্তু আর এর থেকে লম্বা মানে আর থাকবে তার নিচে, কার নিচে? পি এর নিচে, কারণ পি তো লম্বা আর এর থেকে, সেইটাই বলছে যে পি প্রশ্নের ভাষা তোমাকে বুঝতে হবে। পি কিউ এর থেকে বেটো নিচে গেল, আর এর থেকে লম্বা মানে আর এর ওপরে বড় হবে আর কি। বিষয়টা বুঝতে পারলে? এইটাই আর কি। বলছে এস পি এর থেকে বেটে, এস হচ্ছে পি এর থেকে, কার থেকে? পি এর থেকে। এসটা কি বেটে না লম্বা? বেটে, তাই আমি নিচে লিখলাম।
কিন্তু আর এর থেকে লম্বা। তাহলে এস যদি পি এর থেকে বেটে হয় তাহলে আর এর থেকে লম্বা মানে আর এর ওপরে এস বলবে। তাহলে এবার দেখো তুমি বুঝতেই পারছো এটা তুমি কোথায় ঢোকাবা। দেখো এই পি এই আর মাঝখানে এস, এই পি এই আর এই মাঝখানে এস, তার মানে এরকম হবে কিউ আর এস। এটা সরি, এটা আর লিখলাম কেন, এটা পি। হ্যাঁ বস, একটু দেখে নাও, এটা পি এস, তারপরে এখানে আর। তারপরে দেখো কি বলছে, বলছে ইউ কিউ এর থেকে বেটে, কিউ এর থেকে বেটে, কিউ এর থেকে ইউ বেটে কিন্তু পির থেকে লম্বা, মানে পির থেকে লম্বা। তাহলে তুমি বুঝতে পারছো কিউ পির মাঝখানে ইউ হবে, কিউ পির মাঝখানে ইউ। তাহলে সিস্টেমটা এরকম হবে, আমি লিখছি কিউ, তারপরে হচ্ছে ইউ, তারপরে হচ্ছে পি, তারপরে হচ্ছে আর, তারপরে সরি আর লিখলাম কেন, এস, তারপরে আর। বিষয়টা বুঝতে পারলে এই হচ্ছে আমরা সাজিয়ে নিলাম। বলছে কে সব থেকে বেটে, ডাইরেক্ট তুমি দেখতেই পাচ্ছ আর হয়ে যাচ্ছে সব থেকে বেটে, তাই না? অপশানগুলো দেখলে তুমি বলবা যে দাদা অপশান 4 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন দেখো কি বলছে, রিনার বয়স সুনিতার বয়সের দ্বিগুণ। সুনিতার বয়স, তার মানে আমি এখানে সুনিতা যদি রাখি, সুনিতার বয়সের দ্বিগুণ হচ্ছে রিনা, তাহলে নিশ্চয়ই রিনা বড়। বড় হলে আমি ওপরে লিখবো, আর ছোট হলে পরে আমি নিচে লিখবো, এইগুলো একটু বুঝে নাও। তারপরে বলছে দেখো যে নমিতা শ্রাবণীর থেকে বয়সে ছোট। নমিতা হচ্ছে শ্রাবণীর থেকে ছোট, তাহলে আমি যদি শ্রাবণীকে এখানে রাখি, শ্রাবণীর নিচে হবে নমিতা, কারণ যেহেতু ছোট, ছোট হলে নিচে রাখবো, বড় হলে ওপরে। আবার বলছে দেখো, আবার শ্রাবণী সুনিতার চেয়ে বয়সে বড়, সুনিতার চেয়ে, সুনিতার ওপরে হবে, মানে এই জায়গাটায় থাকবে শ্রাবণী। আর শ্রাবণীর থেকে যেহেতু ছোট, তার মানে তুমি এখানে শ্রাবণীর নিচেও নমিতা রাখতে পারো, তাই তো? এখানে নমিকে রাখতে পারো। মানে বিষয়টা কেমন আমি এখানে একটু পরিষ্কার করে লিখি, শ্রাবণী, তার নিচে হচ্ছে নমিতা, আর তার নিচে রয়েছে সুনিতা, ঠিক আছে? কারণ সুনিতার থেকে যেহেতু এখানে বলেই দিয়েছে শ্রাবণী সুনিতার থেকে বয়সে বড়। আর শ্রাবণীর ওপরে কে রয়েছে, শ্রাবণীর ওপরে রয়েছে তোমার হচ্ছে এটা হচ্ছে কি মানে রিনা। এবার দেখো আর একটা লাইন কি বলছে, যে কাকলির বয়স শ্রাবণীর বয়সের দ্বিগুণ হলে। শ্রাবণীর বয়সের দ্বিগুণ হোক আর চতুর্গুণ হোক সেটা কোনো ব্যাপার না, সেটা মানে কি শ্রাবণীর থেকে বিষয়ে বড়, বয়সে বড়, মানে সে এখানেও থাকতে পারে অথবা এখানেও থাকতে পারে। আমি এখানেই লিখলাম, এই জায়গাটাই লিখলাম, এখানেই লিখলাম তোমার হচ্ছে কাকলি। এবার প্রশ্ন দেখো কি বলছে, বলছে কে বয়সের হিসাবে মধ্যম স্থানে রয়েছে। তুমি বিষয়টা বুঝতে পারছো, দেখো এখানে ওপরে রয়েছে, এখানে দেখো রিনা, এখানে নিচে রয়েছে সুনিতা, তাহলে মাঝখানে কে পড়ছে, দেখো ওপরের থেকে দুজন বাদ দাও, নিচের থেকে দুজন বাদ দাও, মাঝখানে শ্রাবণী পড়ছে। তুমি ধরতে পারলে তো আমি কি বলতে চাইছি, বিষয়টা শ্রাবণী হয়ে যাবে এখানে সঠিক উত্তর অপশান। এখানে দেখো অপশান 3 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। চলে যাই পরের প্রশ্নে, দেখো কি বলছে। এই তোমার হচ্ছে কজন, 2 4 5 জন একটি বৃত্তাকার টেবিলকে ঘিরে বসে আছে। বেশ ভালো কথা, সঙ্গে সঙ্গে একটা বৃত্তাকার টেবিল তুমি ঝেপে দাও। দেওয়ার পরে বলছে যে হচ্ছে এবার দেখো কজন আছে, 5 জন। 5 জন তুমি এরকম চিহ্ন দিয়ে দিবা, 2 জন 3 জন 4 জন 5 জন, ঠিক আছে? কেন্দ্রের দিক মুখ করেই দিবা, কারণ বেশিরভাগ ক্ষেত্রে সব কেন্দ্রের দিক মুখ করেই থাকে সবাই, যেহেতু বসে থাকে টেবিলের চারপাশে। তাহলে এবার দেখো বলছে, দেখো আর পি এর ডান দিকে, আর পি এর যদি ডান দিক হয়, আরকে আমি যদি এখানে ধরি, আর হচ্ছে পি এর ডান দিকে, তাহলে পি এখানে হলে আর হচ্ছে পি এর ডান দিক। দেখো তুমি পি যদি এই দিক মুখ করে থাকে, মানে কেন্দ্রের দিকে সবাই মুখ করে আছে মনে করো, সবাই এটা গোল্ডে মিটিং করছে, তাহলে আর পি এর ডান দিক কোন দিক হবে, ডান দিক এই দিক হচ্ছে, তাহলে এখানে হবে আর। বলছে এবং এস এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে, এস এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে, তাহলে এসকে তুমি কোথায় রাখবা? দেখো এস এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে, এস যদি এখানে থাকে তবেই কিন্তু এস এর বাঁ দিক কোন দিক পড়ছে, এই দিক পড়ছে, আর সেখানে 1 নম্বর স্থান, এই যে 2 নম্বর স্থান দ্বিতীয় স্থানে কিন্তু রয়েছে। বিষয়টা ধরতে পারলে যা বলবে তুমি সেই অনুযায়ী করবা। তারপরে বলছি দেখো যে পি এবং এস এর মাঝখানে টি বসে নি। পি কই, এই যে পি, আর এই যে এস, এর মাঝখানে টি বসেনি, তোমার টি এই জায়গাটায় বসেছে। বিষয়টা বুঝতে পারলে? আর ওখানে যদি টি বসে তাহলে এখানে কিউ বসবে, এইটুকুই, আর কিচ্ছু না। তাহলে বলছে তাহলে আর এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে কে বসেছে, আর এই দিকে মুখ করেছে, বাঁ দিক কোন দিক, এই দিকে পড়ছে দ্বিতীয় স্থানটা এইটা, অর্থাৎ কিউ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ধরতে পারলে কি? দেখো অপশান 2 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন কি বলছে দেখো, পি কিউ আর এস এবং টি এদের মধ্যে প্রত্যেকের ওজন ভিন্ন হলে, মানে ওজন নিয়ে ওরা কথা বলছে। বেশ ভালো কথা, যা বলবে আমরা তাই করবো। দেখো ওরা বলছে কি, দেখো ওরা বলছে এস কিউ এর চেয়ে, মানে কিউ এর থেকে ভারী, কার থেকে,
কিউ এর থেকে ভারী, কে ভারী? এস ভারী। এস যেহেতু ভারী তাই ওপরে লিখলাম। দেখো যে ভারী হবে তাকে আমি ওপরে লিখব, আর যে হালকা হবে তাকে আমি নিচে লিখব। মানে ওপর থেকে নিচ পর্যন্ত ভারী থেকে হালকার দিকে যাচ্ছে, মানে এই বিষয়টা তুমি শুধু একটু বুঝে নাও। তারপরে দেখো ওরা কি বলছে, বলছে আর শুধুমাত্র টি ও পি এর থেকে হালকা। কার থেকে? টি আর পি এর থেকে হালকা হচ্ছে আর, শুধুমাত্র টি আর পি এর থেকে হালকা, আর কারোর থেকে হালকা হবে না। মানে এদের তিনজনের উপরে আর কেউ বসতে পারবে না, বুঝতে পারলে? কারণ এদের তিনজনের নিচেই আর তিনজনকে আমাদের রাখতে হবে, কারণ কারণ ওপরে বসালে পরে আরও একজন থেকে আর হালকা হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারলে? চলো, মানে আমি সেরকমভাবে ছবি আঁকতে পারছি না অবশ্য, যাই হোক একটু বুঝে নাও। তারপরে বলছে দেখো কিউ, কিউ সবচেয়ে হালকা নয়, মানে কিউ এখানে বসবে না। কিউ এই একদম লাস্টে বসবে না, একদম লাস্টে কিউ বসবে না। তারপরে বলছে দেখো তাহলে কিউ এই দুটোর মধ্যে যে কোনো এক জায়গায় বসবে, বেশ ভালো কথা। তা বলছে যে এবং পি সব থেকে ভারী নয়। পি সব থেকে ভারী না, আমরা তো দেখতেই পাচ্ছি টি সবার ওপরে রয়েছে। তাহলে হচ্ছে তোমার এখানে বলছে যে ওজনের দিক থেকে দ্বিতীয় স্থানে, দ্বিতীয় ভারীকে। দেখো আমাদের আর কিছু করার প্রয়োজন নেই, আমরা এইটুকু করেই বুঝে গেলাম যে ওজনের দিক থেকে দ্বিতীয় স্থানে পি রয়েছে। এবার এখানে কাকে কি বসাবো না বসাবো আমাদের দরকার নেই, আমাদের সেসব করার দরকার নেই। ওরা বলেই দিয়েছে যে ওজনের দিক থেকে দ্বিতীয় স্থান দ্বিতীয় ভারীকে, দ্বিতীয় ভারী সবার প্রথমে টি তারপরে পি রয়েছে। আর এখানে ওরা এই লাইনটার জন্যই কিন্তু এই ঘটনাটা ঘটলো, মানে আমরা ধরে ফেলতে পারলাম। ওরা বলে দিয়েছে আর শুধুমাত্র টি আর পি এর থেকে হালকা, মানে এই ছজনার মধ্যে আমি একটু সময় লাগলেও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। কজন হলো দেখো তো, ছজনের মধ্যে আর কেবলমাত্র দুজনার থেকে হালকা, আর ওপরে কেউ বসতে পারবে না। ওপরে কারণ আমি ওপরে রাখছি ভারী আর নিচে হালকা, এইটা থেকে আমরা বুঝলাম যে টি আর পি এর মধ্যে, এখানে তুমি বুঝতে পারছো টি যে এখানে ওরা বলে দিয়েছে যে টি হচ্ছে কই গেল বস, হ্যাঁ পি সব থেকে ভারী নয়। পি যদি সব থেকে ভারী নয় তাহলে পি এই জায়গাটায় রয়েছে। এই দুটো লাইনের জন্য আমরা ধরে ফেলতে পারলাম, মানে তুমি বিষয়টা ধরতে পারলে তো, এইভাবে তোমাকে ধরে নিতে হবে। চলো পরের প্রশ্ন দেখো কি বলছে। বলছে 6 জন ব্যক্তি গোল করে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। দেখো বেশ ভালো কথা, এই একটা গোল করলাম, 6 জন আছে, 2 3 4 5 6 জন, ব্যাস। এবার বলছে দেখো এ বি এর দিকে মুখ করে আছে। তার মানে 6 জন মানে কি, দেখো এটার মুখ, এটার মুখ, এটা এরকম মুখ করে আছে, মানে আমি সেরকমভাবে সাজাইনি অবশ্য। যাই হোক বলছে এ বি এর দিকে মুখ করে, যদি এ এখানে বসে তাহলে বি এখানে বসবে। তারপরে বলছে দেখো বি ই এর ডান দিকে এবং সি এর বাঁ দিকে বসে আছে। বি যদি ই এর ডান দিকে আর সি এর বাঁ দিকে বসে তাহলে তুমি বি কে কোথায় নিবা? দেখো এই যে বি তো বি ই এর ডান দিকে, তার মানে ই এখানে বসবে, কারণ ই এর ডান দিকে দিক পড়ছে সব কেন্দ্রের দিকে মুখ করে। আর হচ্ছে সি এর বাঁ দিকে, মানে সি এখানে বসছে। বিষয়টা বুঝতে পারলে? বলছে সি ও ডি এ এর বাঁ দিকে আছে, বলছে সি ও ডি এ এর বাঁ দিকে, সি ও ডি এ এর বাঁ দিকে। দেখো এ এর বাঁ দিক কোনটা? এই দিক হচ্ছে বাঁ দিক, তাহলে এখানে ডি বসবে। ধরতে পারলে বিষয়টা? তারপরে কি বলছে দেখো এফ, আর কে পড়ে আছে এখানে, আর এখানে পড়ে রয়েছে আর হচ্ছে এফ, যেহেতু দেখছি তাহলে এখানে এফ বসবে, ব্যাস এইটুকুই, আর কিছু আমাদের দরকার নেই। ওরা বলছে অবশ্য তাও যে এফ এ এর ডান দিকে, একদম ঠিকই বলছে, ডান দিকে আছে। এরপর ডি এফ এর সাথে, এরপর ডি এফ এর সাথে ই বি এর সাথে স্থান বিনিময় করলো। আচ্ছা দেখো এরপর আবার কি বলেছে দেখো, এরপর ডি এফ এর সাথে, মানে এফ কই, এখানে ডি চলে আসবে, আর ডি কই, এখানে এফ চলে আসবে। একটু লেখাটা কষ্ট করে বুঝে নাও। স্থান পরিবর্তন করলো আর ই বি স্থান পরিবর্তন করলো, এটা বি আর এটা ই, ঠিক আছে, এটা ই, একটু দেখে নাও। চলো তারপরে ওরা কি বলছে দেখো, বলছে এখন সি এর দুপাশে কে বসে? সি কই, এই যে সি এর দুপাশে হচ্ছে ই এফ, ই আর এফ বসে আছে একদম। বুঝতে পারলে? আমাদের সঠিক উত্তর হয়েছে ই এফ, অপশান 3 এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো পরে প্রশ্নটা দেখি, শুধু তুমি যেরকম বলবে সেরকম করবা। দেখো এটা হচ্ছে ডব্লিউবি লেডি কনস্টেবল প্রিলিমস 23 প্রশ্ন। বলছে 5 বন্ধুর মধ্যে হচ্ছে ABCDE রয়েছে, এইটুকু শেষ কিন্তু, ঠিক আছে। তারপরে বলছে দেখো এ বি এর থেকে খাটো। কার থেকে খাটো? বি এর থেকে খাটো, কে? এ, কিন্তু ই এর থেকে লম্বা, তার মানে এ হচ্ছে ই এর বড়, মানে ই এর ওপরে বসবে। বিষয়টা বুঝতে পারলে? মানে যে খাটো হবে তাকে আমি নিচে রাখবো, আর যে বড় হবে তাকে আমি ওপরে রাখবো। বলছে সি বি এর থেকে লম্বা, সি হচ্ছে
সি বি এর থেকে লম্বা, তার মানে বি এর থেকে লম্বা মানে বি এর ওপরে বসবে সি। বলছে ডি বি এর থেকে খাটো, ডি হচ্ছে বি এর থেকে খাটো, ব্যাস এইটুকু নাই, এইটুকু নাই। কিন্তু এ সব থেকে লম্বা, কিন্তু এ থেকে লম্বা। দেখো এখানে কি বলছে, ডি বি এর থেকে খাটো কিন্তু হচ্ছে তোমার এর থেকে লম্বা, মানে এ এখানে বসবে। তাহলে এখান থেকে তুমি কি বুঝতে পারছো, দেখো এই যে বিটা বসাও, এই যে বি, আর দেখো এই যে বি, আর হচ্ছে এই যে বি, এইটা বসলো, এইটা বসলো, মানে মাঝখানে ডি ঢুকলো, ই আসলো এখানে, আর ওপরে বি এর ওপরে সি রয়েছে, এইটাই। মানে সাজিয়ে লিখলে এরকম হবে, সি বি ডি এ ই, এইটাই হচ্ছে। ওই যে সবচেয়ে খাটোকে, সবচেয়ে খাটো দেখতেই পাচ্ছি, ই হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, যে সবচেয়ে খাটো হচ্ছে ই। বিষয়টা ধরতে পারলে তুমি একদম কিছুই ছিল না, সোজা প্রশ্ন। পরে প্রশ্ন দেখো, 1 মিনিট। বলছে দেখো যে 5 জন ছেলে রয়েছে, এরা গোল করে কেন্দ্রের দিকে একদম গোল করে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। ই এ ও ডি এর মাঝখানে বসেছে, ই এ ও ডি, এ আর ডি এর মাঝখানে ই বসে আছে, এইটা আর কি। যেখানে খুশি তুমি বসিয়ে নাও, প্রথমে অসুবিধা নেই। তারপরে বলছে এ বি এর ডান দিকে বসেছে, বি এর ডান দিকে, এ বি এর ডান দিকে। দেখো এ যদি বি এর ডান দিকে বসে, তাহলে তুমি বুঝতেই পারছো, তাহলে বি দাদা এখানে বসবে, কারণ বি এর ডান দিকে সবাই কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তাহলে এখানে বাকি রয়েছে সি, এখানে বসে যাবে, ব্যাস। সি এর দুপাশে কি, সি এর দুপাশে হচ্ছে ডি আর বি রয়েছে। দেখো ডিবি কোথায় রয়েছে, ডিবি অথবা বিডি একই ব্যাপার, বুঝতে পারলো? অপশান 2 আমাদের সঠিক উত্তর হয়েছে, ডিবি অথবা বিডি রয়েছে। চলো পরে প্রশ্ন। বলছে যে 5 জন ছেলের মধ্যে হচ্ছে বি হলো এর থেকে লম্বা, বেশ ভালো কথা। 5 জন আছে, তার মধ্যে হচ্ছে বি হচ্ছে এর থেকে বি লম্বা, মানে ওপরে বসলো। কিন্তু ডি এর মতো লম্বা নয়, মানে ছোট, তাহলে ডি এর থেকে ছোট। সি হলো ই এর থেকে লম্বা, সি আবার কি, সি হচ্ছে ই এর থেকে লম্বা কিন্তু এর তুলনায় ছোট। সির কথা বলছি, সি ই এর থেকে লম্বা কিন্তু এর থেকে ছোট তুলনায়, তার মানে এরকম হবে। তাহলে এখানে রয়েছে, এখানে রয়েছে, বা যেমন আছে, এর নিচে সি, তার নিচে ই, ব্যাস। এবার বলছে যে এদের মধ্যে সব থেকে লম্বাকে ডি, আমরা দেখতেই পাচ্ছি, খুব সহজেই তুমি বলতে পারবে ডি হয়ে গেল। এখানে অপশান 4 সঠিক উত্তর। দেখো পরে প্রশ্নটা কি বলছে। বলছে যে স্বপ্নার চেয়ে সীতা বড়। স্বপ্না, দেখো আমি লিখতে তো প্রবলেম হচ্ছে একটু, তাও বুঝিয়ে দিচ্ছি। স্বপ্নার থেকে সীতা বড়, তাই সীতা ওপরে হলো। লাবণ্য স্বপ্নার চেয়ে বড় কিন্তু সীতার চেয়ে ছোট। লাবণ্য হচ্ছে স্বপ্নার চেয়ে বড় কিন্তু সীতা, মানে এই জায়গাটায় রয়েছে, মাঝখানে ঢুকে গিয়েছে লাবণ্য। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারলে? লাবণ্য হচ্ছে স্বপ্নার চেয়ে বড়, এই যে স্বপ্নের ওপরে রয়েছে, কিন্তু সীতার থেকে ছোট, তাই সীতার নিচে রয়েছে, মানে মাঝখানে রয়ে গেছে। হরি এবং স্বপ্না দুজনের চেয়েই হচ্ছে বর্ণা ছোট। হরি আর স্বপ্না দুজনের চেয়েই বর্ণা ছোট। তাহলে হরি আর স্বপ্না, এই যে স্বপ্না আর এই যে হরি, এখানে হরি লিখি, হ দিয়ে লিখলাম বা হরি লিখি, হরি দুজনার হচ্ছে দুজনার চেয়ে আর কি তোমার বর্ণা ছোট, মানে ফাঁকাটা এত না দিলেও হতো, ছোট মানে এখানে হবে বর্ণা। বিষয়টা তুমি ধরতে পারলে কি বস? তারপরে দেখো স্বপ্না হরির চেয়ে বড়, অবশ্যই দেখতে পাচ্ছি স্বপ্না হরির চেয়ে বড়, হরির উপরে রয়েছে যেহেতু। বলছে কে সব থেকে ছোট, যে বর্ণা, একদম ইজি। অপশান 1 আমাদের সঠিক উত্তর। চলো পরে প্রশ্নটা দেখো। 5টি মেয়ে রয়েছে যারা উত্তর দিক করে মুখ করে একটি সারিতে দাঁড়িয়ে আছে। তুমি এদিকে ধরে নিলে উত্তর দিক, আর এদিকে সবাই মুখ করে দাঁড়িয়ে আছে। তা বলছে যে পি কিউ এর ডান দিকে দাঁড়িয়ে আছে। তার মানে কিউ যদি তুমি রাখো এখানেই রাখো, তাহলে কিউ এর ডান দিক কোন দিক? তুমি বলবা দাদা তুমি নিজেকে দাঁড় করে দাও, এদিকে উত্তর দিক, তুমি যদি মুখ করে দাঁড়িয়ে থাকো, তোমার ডান দিক কোন দিক পড়ছে? এইদিকে পড়ছে। সঙ্গে সঙ্গে বলবা যে পি কিউ এর ডান দিকে, মানে এখানটায় তুমি ধরলে যে পি কিউ এর ডান দিকে রয়েছে। বলছে এন কিউ এর বাঁ দিকে, কিউ এর বাঁ দিক কোনটা? এই দিকে হয়ে যাচ্ছে এন। বলছে কিন্তু এম এর ডান দিকে দাঁড়িয়ে আছে, এম এর ডান দিক মানে এম কে তোমাকে এখানে রাখতে হবে, তবেই তো এম এর ডান দিক হবে এন এখানে। বিষয়টা বুঝতে পারলে? তা বলছে একেবারে ডান দিকে কে দাঁড়িয়ে আছে। আচ্ছা, আর একটা কে ছিল? আর একটা ছিল ও, তাই না? ওর কথাটা আমরা পড়েছি। দেখো পি, এই তো এখানে বলিনি হয়তো, পি ও এর বাঁ দিকে দাঁড়িয়ে আছে, পি ও এর বাঁ দিকে, তার মানে ও, এটা ও, সরি এটা ও, হ্যাঁ, ও এর বাঁ দিকে, এদিকে হচ্ছে পি দাঁড়িয়েছে, বেশ ভালো কথা। এবার বলছে একেবারে ডান দিক, একেবারে ডান দিক কে রয়েছে? একেবারে ডান দিকে মানে ওই তো দেখতে পাচ্ছি, একেবারে ডান দিকে রয়েছে। অপশান 1ই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারলে? চলো পরে প্রশ্ন দেখো। হ্যাঁ, এখানে বলছে 6 জন বন্ধু একটি বেঞ্চে বসে আছে। তা বলছে একটা বেঞ্চ হচ্ছে, ধরো এই একটা বেঞ্চের উপর 6 জন বসে আছে, সবাই এদিক মুখ করে আছে, তুমি ধরে নাও, ঠিক আছে? তা বলছে দেখো
ই এবং এফ এর মাঝখানে ই এবং এফ এর মাঝখানে বসে আছে। আচ্ছা, মাঝখানে মানে ছজন, তো দেখো 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন। এখানে হচ্ছে তুমি ধরে নিলে ই আর এখানে এফ, অথবা এফ ই, যেমন করেই হোক না কেন এরা মাঝখানেই থাকছে। তা বলছে দেখো এ এবং বি সবচেয়ে দূরের প্রান্তে বসে আছে, তার মানে এ হয় এইখানে এ বি, এখানে এ অথবা বি, আর না হলে পরে এখানে এ অথবা বি, তাই তো। এবার বলছে যদি যদি সি এ এর ঠিক বাঁ দিকে বসে থাকে, এ এর ঠিক বাঁ দিক, এ যদি এখানে তুমি বসাও, এর বাঁ দিক কোন দিক বস? এই দিক হচ্ছে, এই দিকে কেউ বসাতে পারবে না, কারণ এদিকে তো কোনো স্থানই নেই, জায়গা নেই। তার মানে এখানে তোমার বি বসবে আর এখানে এ বসবে, এইটুকুতে তুমি বুঝলে। আর এখানে সি, কারণ এর বাঁ দিকে রয়েছে সি, ওরা বলেই দিল। তাহলে এখানে তুমি বুঝতে পারছো, আর একজন বাকি থাকলো ডি, ডি এখানে বোঝা যাচ্ছে। লেখাটা খুব প্রবলেম হচ্ছে, তাই না? বলছে তাহলে বি এর ঠিক ডান দিকে, বি এর ঠিক ডান দিকে কে? এই যে বি, বি এর ঠিক ডান দিকে ডি, ডি, ডি আমাদের উত্তর। অপশান 2 সঠিক উত্তর। চলো পরে প্রশ্ন দেখো। 7 জন ব্যক্তি, এই যে এ বি সি ডি ই এফ জি বলছে একটি সরলরেখায় দাঁড়িয়েছে। এই একটা সরলরেখা তুমি ধরলে, একটা সরলরেখায় দাঁড়িয়ে আছে। তা তুমি মনে করো সবাই ওপরের দিকে মুখ করে দাঁড়িয়েছে, কোনো নির্দিষ্ট দিক তো বলেনি। তা বলছে ডি জি এর ডান দিকে, জি কে যদি আমি এখানে ধরি, জি এর ডান দিক কোন দিক পড়ছে? সবাই যদি এদিক মুখ করে থাকে তাহলে পরে এখানে বয়ে যাবে ডান দিক, এই দিক। আর কি বিষয়টা বুঝতে পারলে? তারপরে বলছে দেখো সি এ এবং বি এর মাঝখানে, এ আর বি এর মাঝখানে রয়েছে সি। তা এবার বলছে যে ই এফ আর ডি এর মাঝখানে, এই যে ডি প্রথম লাইনে দেখো, এই যে ডি, তাহলে এখানে আমাদের এফ রাখতে হবে আর এর মাঝখানে হয়ে যাবে ই, কারণ ওরা বলেই দিয়েছে ই এফ আর ডি এর মাঝখানে। তা বলছে জি এবং বি এর মাঝখানে 3 জন ব্যক্তি আছে, এই হচ্ছে জি, এই হচ্ছে জি, আর এখানে দেখো, আর হচ্ছে তুমি যদি এখানে এ সি বি রাখো তাহলে পরে কিন্তু পাশাপাশি হয়ে যাচ্ছে, 3 জন থাকছে না। অথবা এটাকে তুমি যদি উল্টেও দাও, মানে এইভাবে রাখো যে এ সি বি, এইভাবেও রাখো, তবুও কিন্তু থাকছে না। এদের মাঝখানে এই যে বি আর জি এর মাঝখানে 2 জন থাকছে। ওরা বলছে যে জি বি অথবা বি জির মাঝখানে 3 জন ব্যক্তি, তার মানে আমাদের এখানে রাখতে হবে। মানে এইটা কিন্তু হবে না, মানে আমি তো বুঝতে পারছি না, ব্যাক করতে গেলে সব কেটে যাবে, এইটুকু হবে না। এখান থেকে আমরা এইভাবে রাখতে পারি যে বি সি এ, এইভাবেও যদি রাখি তাহলে পরে তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই বি আর জি মানে জি আর বি এর মাঝখানে কিন্তু 1 জন 2 জন 3 জন রয়ে গেছে। তা ওরা বলছে একদম বাঁদিকে কে দাঁড়িয়ে আছে? একদম বাঁদিক, এই দিকে সবাই মুখ করেছিল, বাঁদিক তো এই দিক পড়ছে, আর এখানে কিন্তু একদম জি। দেখো একটু ঘিচিমিচি হয়ে গেল, মানে আমি কাটতে পারছি, ব্যাক করতে গেলে কিন্তু মুছে যাবে, সেই জন্য আমি আর কাটলাম না। তুমি বুঝে নাও একটু, এখানে জি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। যদি কোনো দেখো আর নেই, আমাদের হয়ে গেছে। এবার এই টাইপের প্রশ্নই কিন্তু পরীক্ষায় তুমি পাবা, এগুলো কিছুই না, শুধু তোমাকে পড়ে নিয়ে বুঝে নিয়ে শুধু সঠিক মতো বসাবা, এই আর কি। তো এবার আমরা বিগত বছরের 5টি জিকে প্রশ্ন একদম ডিটেলসে আলোচনা করে নেব। দেখো আজকে আমরা ডব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস 2018-র 5টা প্রশ্ন তুলেছি এখানে, সেইগুলো একদম বিস্তারিত এখানে আলোচনা করে নেব। দেখো একটা প্রশ্ন ছিল যে ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি ব্যবহৃত হয়? অপশান অনুযায়ী সঠিক উত্তর স্লিপ পয়েন্ট। এবার দেখো আরও বেশ কিছু শব্দ রয়েছে যেগুলো পরীক্ষা আসতে পারে। এবার তার মধ্যে আমি সেগুলোকে 2টি ভাগে ভাগ করেছি, কিছু জানা শব্দ আর কিছু আছে একটু অজানা শব্দ। যেমন জানা শব্দ কোনগুলো? যেমন পিচ, উইকেট, বোলিং, তারপর হচ্ছে প্রপিং ক্রিজ, বাউন্ডারি, ওভার বাউন্ডারি, বাই রান, লেগ বাই রান, নো বল, হোয়াইট বল, তাই না? রান আউট, এলপিডব্লিউ, তারপর হচ্ছে বোল্ড আউট, তারপর ক্যাচ আউট, স্ট্যাম্পড আউট, হিট উইকেট, তারপরে তোমার হচ্ছে সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি, মেডেন ওভার, তারপর ড্রাইভ, স্ট্রোক, আম্পায়ার, তবে স্পিনার, তবে দেখো আরও কিছু রয়েছে যেমন স্লিপ, গুগলি, কভার ড্রাইভ, স্কোয়ার কাট, তাই না? স্কোয়ার ড্রাইভ, রিভার সুইং, আউট সুইং, ইন সুইং, এগুলো সবই কিন্তু আমরা জানা শব্দ। এবার কিছু আছে যেগুলো একটু অজানা, হয়তো অনেকেরই অজানা রয়েছে, সেগুলো আমি এখানে এক্সট্রা করে দিয়েছি। দেখো যেমন নেলসন, এটা ক্রিকেটের সঙ্গে যুক্ত। স্লিপ পয়েন্ট ক্রিকেটের সঙ্গে যুক্ত। চায়না ম্যান, তারপরে ফ্লিক, মাথায় রাখবে, ডাক, হক আই, স্টোন ওয়ার্লিং আর কি, এইগুলো সবই কিন্তু ক্রিকেটের সঙ্গে যুক্ত, একটু অজানা বলে আমি সাইডে এক্সট্রা করে রেখে দিয়েছি। যেমন দেখো এখান থেকে মাথায় রাখবে, যেমন ফুটবলের কথায় যদি আসি, যেমন কিক, তারপরে হিল, ট্যাকল, ফাউল, তারপরে হচ্ছে হ্যাট্রিক, তারপরে গোল, তারপর গোল লাইন, তারপরে হেডিং, তাই না? গোলকিপিং, তারপরে তোমার হচ্ছে অফসাইড, ইনজুরি টাইম,
থ্রো ইন, সুইপার, ডিফেন্ডার, মিডফিল্ডার, স্ট্রাইকার, রেফারি, তারপর রেড কার্ড, পাস, এগুলো সবই কিন্তু আমরা জানি যে মানে আমাদের জানা শব্দ। এবার একটু অজানা যেমন ড্রিবলিং, এই শব্দটা কিন্তু ফুটবলের সঙ্গে যুক্ত। স্যাডেন ডেথ ফুটবলের সঙ্গে যুক্ত। উইঙ্গার, তারপর এটাও হচ্ছে দেখে নিও যে টো পোক ফিস্ট, এগুলো সবই কিন্তু ফুটবলের সঙ্গে যুক্ত। যেগুলো একটু অজানা শব্দ না, সেইগুলো কিন্তু বেশি করে তুমি মাথায় রাখবে। জানাগুলো তো তোমার হচ্ছে বেশি পড়তে হবে না, তুমি একবার দুবার দেখলে পরেই পারবে। এবার দেখো কবাডির সঙ্গে যুক্ত কিছু শব্দ যেগুলো দেখে নাও, যেমন সিটিং ব্লক, লবি, তারপরে হচ্ছে বক লাইন, বোনাস পয়েন্ট, ট্র্যাগল, তারপরে সুপার ট্র্যাকেল, অল আউট, রেইডার, কান্ট, লোনা। এই কান্ট লোনা কিন্তু বিশেষ করে কবাডি থেকে পরীক্ষা আসে, ঠিক আছে, এগুলো মাথায় রাখবে, কান্ট লোনা। খোখোর সঙ্গে দেখো চেজার, রানার, তারপরে এন্ট্রি, ড্রাইভিং, ড্রজিং, রানিং, চেজিং, পোলো, জোন, ফাউল, লবি, শোল্ডার লাইন, আউট অফ লিমিটস, এগুলো সবই হচ্ছে খোখো খেলার সঙ্গে যুক্ত। দাবার সঙ্গে যুক্ত কিছু শব্দ যেমন বিশপ, এটা কিন্তু পরীক্ষা আসে, বাইন্ড, হ্যাঁ মাথায় রাখবে, বিশপ, বাইন্ড, ক্যাপচার, ডিকয়, তারপরে মাথায় রাখবে যে ডেসপেরাডো, ঠিক আছে, গ্যাম্বিট, গ্র্যান্ড মাস্টার, তারপরে তোমার হচ্ছে অস্কার, আন্ডার, প্রমোটিং, পন, তারপরে হচ্ছে রুক, কিং, কুইং, ফ্লাঙ্ক, তারপরে স্টেনলোন, আর হচ্ছে 50 মুভ রুল, তারপর র্যাপিড প্লে, রিজাইন, স্কুইজ, এগুলো সবই একটু দেখে নিও। হ্যাঁ, হকির সঙ্গে যা যুক্ত, হকি বলছি কেন, বা গল্ফের সঙ্গে যুক্ত বেশ কিছু শব্দ যেগুলো মাথায় রাখবা, যেমন বগি, বার্ডি, বাংকার, ইগল, ঠিক আছে, এবার মাথায় রাখবা বগি, বার্ডি, বাংকার, ইগল, হোল। তারপরে দেখবে কাট, কোর্স, ক্যাডি, কন্ডোর, লাইন, লিবনিক, গ্রিড, তারপরে মাথায় রাখবা গ্রিড, ট্রি, তারপর হচ্ছে টেম্পো, পুট, পিজিও, ঠিক আছে, মুলিগান, তারপরে ফোরসাম, ফেয়ারওয়ে, হচ্ছে ফ্লাক্স, স্ট্রিক, তারপর হচ্ছে অ্যালবাস্ট্রস, ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখবা, গুরুত্বপূর্ণ। এই যে ফ্লাক্স, স্ট্রিক আর অ্যালবাস্ট্রস, এগুলো কিন্তু গল্ফ খেলার সঙ্গে যুক্ত। টেনিসের সঙ্গে যুক্ত বেশ কিছু শব্দ একটু দেখে নাও। ব্যাক হ্যান্ড, তারপর ব্যাক স্পিন, তারপর হচ্ছে ব্রেক পয়েন্ট, তারপরে বেস লাইন, লাভ, লেট, লভ, র্যালি, সার্ভ, পয়েন্ট, স্পিন, কিল, ক্লে, কোর্ট, ফল্ট, এগুলো সবই হচ্ছে টেনিসের সঙ্গে যুক্ত। ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত দেখো ড্রপ, ড্রাইভ, ডবল, ডিউস, ড্রপ শট আর কি, তারপরে নেট, লেট, কক, শর্ট, বেস, ক্যারি, র্যালি, ফেন্ট, তারপরে ফোর হ্যান্ড এবং লং সার্ভ, এগুলো সবই কিন্তু ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। এই শব্দগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, এগুলো একটু কিন্তু 2-4 বার পড়বা, দেখবা মাথায় থেকে যাবে। এবার দেখবো, দেখো পরে আর একটা প্রশ্ন এসেছিল যে হুতুম প্যাঁচা ছদ্মনামে কে পরিচিত, তাহলে কালী প্রসন্ন সিং হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, তিনি হুতুম প্যাঁচা নামে পরিচিত। এবার বেশ কিছু লেখকের ছদ্মনাম, আগে ছদ্মনাম তারপরে লেখকের নাম দেওয়া আছে, যেমন অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম, ভানু সিং রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম, ধূমকেতু ব্যাঙাচি হচ্ছে কাজী নজরুল ইসলাম, কমলাকান্ত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাতা হচ্ছে সুকুমার রায়, কালপুরুষ হচ্ছে সুবোধ ঘোষ, কীর্তিবাস হচ্ছে প্রেমেন্দ্র মিত্র, নীললোহিত হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়, তারপরে দেখো কনিষ্ক হচ্ছে রাম বসুর ছদ্মনাম, দিলদার হচ্ছে সুজিত নাগের ছদ্মনাম, বীরভদ্র হচ্ছে সুনীল কুমার চট্টোপাধ্যায়, গ্রন্থকীট নামে পরিচিত তারাপদ রায়, তারপর হচ্ছে জাবালি নামে পরিচিত বিমল মিত্র, বাণী কুমার নামে পরিচিত বৈদ্যনাথ ভট্টাচার্য, বীরবল হচ্ছে প্রমোদ চৌধুরী, ঠিক আছে, আরও কিছু রয়েছে, এগুলো একটু দেখে নাও। দেখো, আচ্ছা দেখো এখানে আমরা দেখলাম মৌমাছি হচ্ছে বিমল নাথ, ঠিক আছে, হাবু শর্মা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তিমথি মধুসূদন দত্ত, স্বপন বুড়ো অখিল নিয়োগী, কালকুটবা ভ্রমর, ঠিক আছে, লেখাটা একটু দেখে নিও, ভ্রমর সমরেশ বসু, তারপর হচ্ছে কাকাবাবু হচ্ছে প্রভাত কিরণ বসু, পরশুরাম হচ্ছে রাজশেখর বসুর ছদ্মনাম, বনফুল হলো বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। এখানে দেখো বীরবল হচ্ছে আমরা দেখলাম প্রমোদ চৌধুরীর ছদ্মনাম, যুবন্যাস হচ্ছে মনীষ ঘটক, অপরাজিতা দেবী হচ্ছে রাধারানী দেবী, কী বলছে অবধূত হচ্ছে কালিকানন্দ মুখোপাধ্যায়, একটু দেখে নিও। তবে সুনন্দ হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম, দাদা ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বা বন্দ্যোপাধ্যায় কিন্তু চট্টোপাধ্যায় নেই, বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। উদয় ভানু হচ্ছে মাথা একবা যে প্রান্তোষ ঘটক। আর কিছু এখানে রয়েছে, একটু দেখে নাও কষ্ট করে 1 মিনিট। হ্যাঁ দেখো এখানে দেখে নিও যে টেকচাঁদ ঠাকুর তোমার হচ্ছে
প্যারীচাঁদ মিত্র। বেদুইন হচ্ছে দেবেশ রায়। বিরূপাক্ষ নামে পরিচিত বা ছদ্মনাম কার? বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের। যাযাবর হচ্ছে বিনয় মুখোপাধ্যায়। শ্রীনিবাস হচ্ছে আশুতোষ মুখোপাধ্যায়। বিজ্ঞান ভিক্ষুক হচ্ছে ললিত মুখোপাধ্যায়। নবক্রমা হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। নীলকণ্ঠ হচ্ছে দীপেন্দ্র সান্যাল। রূপদর্শী হচ্ছে গৌরকৃষ্ণ ঘোষ। এগুলো সবই কিন্তু পড়ে নিও, এর মধ্যে কিন্তু বাছাই করে কিছু পড়লে কিছু ছেড়ে দিলে এগুলো করো না, ঠিক আছে? এই টপিক থেকে প্রশ্ন আসলে পরে এর মধ্যে থেকেই তুমি পাবা, সেইভাবেই দেওয়া, এই জন্য বলছি সবই পড়ে নিও। দেখো আর একটা প্রশ্ন আমরা দেখে নেব যে ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কি? জাগ্রেব, ঠিক আছে? ক্রোয়েশিয়ার মধ্যে আছে কুনা, মাথায় রাখবা। এবার আমরা বিভিন্ন দেশের যেগুলো থেকে এই যে যদি আসে বিভিন্ন দেশের রাজধানীর নাম, সেখান এই টপিকটা থেকে আসলে পরে এর মধ্যেই তুমি পেয়ে যাবা, ঠিক আছে? দেখো যদি মায়ানমারের রাজধানী নেপিট, মাথায় রাখবা, আগে ছিল ইয়াঙ্গন, এখন বর্তমানে নেপিট। জাপানের টোকিও, ইন্দোনেশিয়ার জাকার্তা, ইরাকের বাগদাদ, ইরানের তেহরান, ভিয়েতনামের হ্যানয়, ফিলিপিন্সের ম্যারিনা, উত্তর কোরিয়ার পিয়ংয়াং, দক্ষিণ কোরিয়ার সিওল, আর হচ্ছে মঙ্গোলিয়ার উলানব্যাটার, কাজাকিস্তানের হচ্ছে নূর সুলতান, সৌদি আরবের হচ্ছে রিয়াদ, ঠিক আছে? এদিকে দেখো আর এখানে রয়েছে কেনিয়া হচ্ছে নাইরোবি, লিবিয়া হচ্ছে ত্রিপলি, মরিশাসের পোর্ট লুই, নাইজেরিয়ার রাজধানী হচ্ছে আবুজা, সুদানের রাজধানী খার্তুম, তানজানিয়ার রাজধানী হচ্ছে দোদোমা, উগান্ডা হচ্ছে কাম্পালা, কিউবা হচ্ছে হাভানা, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, চিলির হচ্ছে সান্টিয়াগো, পেরু হচ্ছে লিমা, উরুগুয়ে হচ্ছে মন্টেভিডিও, তারপর হচ্ছে ফিজি হচ্ছে সুভা। আরও কিছু রয়েছে, একটু দেখে নাও। হ্যাঁ হ্যাঁ, দেখো সৌদি আরবের রাজধানী কি? রিয়াদ, মাথায় রাখবে। সিরিয়ার রাজধানী দামাস্কাস, তুরস্কের আঙ্কারা, রাশিয়ার মস্কো, ফ্রান্সের প্যারিস, নরওয়ের অসলো, ঠিক আছে? বেলজিয়ামের ব্রাসেলস, অস্ট্রিয়ার হচ্ছে ভিয়েনা, পোল্যান্ডের ওয়ারস, হাঙ্গেরির বুদাপেস্ট, রোমানিয়ার হচ্ছে বুখারেস্ট, পর্তুগালের লিপসন, অস্ট্রেলিয়ার হচ্ছে ক্যানবেরা, ইকুয়েডরের রাজধানী হচ্ছে কুইটো, জামাইকা দেখো কিংস্টন, মাথায় রাখবা। নামিবিয়া হচ্ছে উইন্ডহক, হ্যাঁ। সেনেগালের ডাকার, সাউথ সুদানের জুবা, সার্বিয়ার হচ্ছে বেলগ্রেড, ভেনেজুয়েলার কারাকাস, জার্মানির হচ্ছে বার্লিন, ডেনমার্কের কোপেনহেগেন। এই তথ্যগুলো কিন্তু একটু পড়ে নিও, ঠিক আছে? তারপরে দেখো পর্তুগালের রাজধানী হচ্ছে লিপসন, মাথায় রাখবা। বুলগেরিয়া হচ্ছে সোফিয়া, ফ হবে এখানে, একটু দেখে নাও। সুইডেনের হচ্ছে স্টকহোম, অ্যাঙ্গোলা হচ্ছে লুয়ান্ডা, ইজিপ্টের কায়রো। এই তথ্যগুলো পড়ে নিও, তাহলে পরে হয়ে যাবে। এবার আরেকটা প্রশ্ন দেখো, এটা ছিল যে হচ্ছে ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্রে বলছে ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? এটা সঠিক উত্তর হচ্ছে আন্টার্কটিকায় অবস্থিত, মাথায় রাখবে। যে এখানে দেখে নাও যে দক্ষিণ গঙ্গোত্রী হচ্ছে ভারতের প্রথম স্থায়ী গবেষণা কেন্দ্র। এটি 1983 সালে ভারত আন্টার্কটিকা চুক্তির সময় এই ঘাঁটিটা চালু করা হয়েছিল। কত সালে? 1983, এটাই সালটা মাথায় রাখবা। আর এর সঙ্গে আরেকটা জিনিস দেখো, এখানে পয়েন্ট তুলে দিয়েছি যে আন্টার্কটিকায় ভারতের মোট 3টি স্থায়ী গবেষণা কেন্দ্র রয়েছে। সেই 3টে হলো দক্ষিণ গঙ্গোত্রী, মৈত্রী আর ভারতী, ঠিক আছে? তা দক্ষিণ গঙ্গোত্রী তো আমরা দেখলাম যে হচ্ছে 1983-তে যেটা চালু করা হয়, আর মৈত্রী প্রতিষ্ঠিত হয় এটা 1989 সালে, মাথায় রাখবে। ভারতের দ্বিতীয় গবেষণা কেন্দ্র আন্টার্কটিকায় আর কি, 1989-এ চালু হয় এটা। আর এটি আন্টার্কটিকার পাথুরে পাহাড়ি অঞ্চল, যার নাম হচ্ছে মাথায় একবার শির মাচাও ওয়েসিস, ঠিক আছে? এই নামটা একটু দেখে নিও, শির মাচার ওয়েসিসে অবস্থিত আর কি এই মৈত্রী। আর একটা রয়েছে ভারতী, যেটা আন্টার্কটিকা ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্র, যেটা হচ্ছে 2013 সালে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে? এই ছিল দেখো 5টা প্রশ্ন, 2, 3, 4টে প্রশ্ন হয়েছে, তাই না বস? দেখো 4টে প্রশ্ন হয়েছে, তো মানে একটা প্রশ্ন হয়তো তোমাদের এখানে তো আমি তুলিনি। আমি যখন পিডিএফটা তোমাদের দেবো, সেটা একটু ঠিক করে আমি 5টা করে প্রশ্নে দিয়ে পিডিএফটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সেখান থেকে পড়ে নিও। চলো রাখছি, সবাই ভালো করে প্রিপারেশন নিও, কোনো সমস্যা হলে আমাকে সেটা জানাবে, ঠিক আছে? জয় হিন্দ।